হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ক্লাস 8 এর সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নমুনা প্রশ্ন সমস্যা সমাধান ক্লাসে, যেখানে আমরা একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ তোমাদের সামনে যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা, অনেকের হচ্ছে প্রথম সেমিস্টার পরীক্ষা, সো সেই জন্য হচ্ছে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যে কি রকম প্রশ্ন হইতে পারে। সো আজকে আমরা যেই নমুনা প্রশ্নটা সমাধান করব সেখানে দেখে নিব যে কিভাবে হচ্ছে ম্যাথের প্যাটার্ন অর্থাৎ বীজগাণিতিক থেকে আসে, তারপর জ্যামিতি থেকে আসে, পরিসংখ্যান অর্থাৎ তথ্য উপাত্ত থেকে আসে। সো আমি হচ্ছে ফয়সাল আহমেদ, সিনিয়র টিচার, 10 মিনিট স্কুলে প্রায় 5 বছর যাবত হচ্ছে তোমাদের ম্যাথ করাচ্ছি, 5 বছর প্লাস হয়ে গেছে। তো আজকে এই ক্লাসটাতে তোমরা আমাকে পাচ্ছ এবং আমার থেকে এই নমুনা প্রশ্নের টোটাল যত যাবতীয় এমসিকিউ বলো, সিকিউ বলো, এসকিউ বলো, সবকিছু হচ্ছে সমাধান পেয়ে যাবা। সো আমরা দেরি না করে একদম শুরু করে দিই আমাদের প্রশ্ন প্যাটার্নে কি আছে। তো ফার্স্টে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে হচ্ছে 30টা। এটা সবাই মোটামুটি তোমাদের ধারণা থাকার কথা, বা এই কোয়েশ্চেন নিয়ে হচ্ছে তোমাদের ধারণা থাকা উচিত যে 30টা প্রশ্ন উত্তর 30x1। ঠিক আছে, 30টা প্রশ্ন উত্তর হচ্ছে 30x1, এটা তোমাদের ধারণা থাকা উচিত। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হচ্ছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর 10 দুগুণে 20, যেখানে হচ্ছে 15টা দেয়া থাকবে। 15টা থেকে তোমরা 10টা অ্যান্সার করতে হবে, 15টা থেকে 10টা অ্যান্সার করতে হবে। আর সৃজনশীল টোটাল দেওয়া থাকবে হচ্ছে 8টা, অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে তোমাকে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, অবশ্যই দিতে হবে। সো চলো শুরু করা যাক যে আমরা কিভাবে কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হাই প্রায়োরিটি দিব, কোনগুলো একটু লো প্রায়োরিটি দিব, সেটাও আমরা ক্লাসের শুরুতে বলে দিব। সো ফার্স্টে হচ্ছে পাটিগণিত। পাটিগণিতের মধ্যে দেখো, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর হচ্ছে পরিসংখ্যান বলে আর কি, এখন তথ্য উপাত্ত হয়ে গেছে। মানে তোমাদের তথ্য উপাত্ত তোমরা যখন ক্লাস 9-10-এ উঠে যাবে তখন হয়ে যাবে পরিসংখ্যান। তো ফার্স্টে একটা প্রশ্ন আছে, দেখো, ধরো পাটিগণিতেই প্রশ্নটা আসছে যে কি আসছে, মুনাফা থেকে প্রশ্ন আসছে যে কোনো আসল 2 বছরে মুনাফা আসলের 5,600 টাকা ব্যয়। কত টাকা? 5,600 টাকা হচ্ছে কি ব্যয়। মুনাফা আসলের 2/5 অংশ, তাহলে আসল কত? তাহলে হচ্ছে আমাকে ফার্স্টে বের করতে হবে আসল কত। তাহলে এখন আসল কি হবে? আসল ইন্টু তোমার হচ্ছে কত, মানে এখানে হচ্ছে কত, 2/5 অংশ। তাহলে আসল ইন্টু হচ্ছে 1 যোগ 2/5 অংশ, তাই না? 1 যোগ 2/5 অংশ, তাহলে 1 যোগ আসল, তাহলে আসল হচ্ছে আমার কত? তাহলে আসল হচ্ছে একদম মানে সিম্পল ওয়েতে হিসাব করতেছি, তাহলে 5,600 ইন্টু 1 প্লাস, আর এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 5 একে 5, তাহলে হচ্ছে কি 7/5। তাহলে হচ্ছে 5,600 ইন্টু হচ্ছে কি 7/5। বুঝতে পারছি। সো এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করি, সো ক্যালকুলেটর আছে আমার কাছে, এখানে ডিরেক্ট ক্যালকুলেশন করলে হচ্ছে 5,600 ইন্টু 7 ডিভাইডেড বাই 5, 7,840 টাকা, বা এটা হচ্ছে আসলে 7,840 টাকা, কিন্তু এইভাবে হবে না। দেখো 7,840 টাকা হওয়ার কথা, কিন্তু এইভাবে হবে না। কিভাবে হবে? এবার এইটা দেখো, এইটা হচ্ছে কি আমরা জানি আসল প্লাস হচ্ছে মুনাফা ইকুয়াল টু মুনাফা আসল। ঠিক আছে, মুনাফা আসল, তাহলে আসল প্লাস আসলের হচ্ছে কত, 2/5 অংশ ইকুয়াল টু মুনাফা আসল কত, 5,600। তাহলে আসল ইন্টু যেটা আছে সেইটা, তাহলে আসল ইন্টু যেটা আছে সেটা কত, 5,600। তাহলে আসল ইন্টু 7/5, তাহলে 7/5 মানে হচ্ছে কি, এটা দেখো এভাবে আছে, আসল কেন হবে না, দেখো আসল ইন্টু 7/5 ইকুয়াল টু হচ্ছে 5,600। তাহলে এখন দেখো এটার নিচেও কিন্তু 1 আছে, হিসাবে কিন্তু 1 আছে, বাট আমি যদি এখন এইটা ভাগাকারে আছে এই পাশে চলে যায় তাহলে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে দেখো আসল, সুতরাং যেইটা আমরা আসলে ভুল করতে চাইছিলাম বাট ভুল করিনি, তাও দেখো আসল ইন্টু হচ্ছে কি হবে 5,600 ইন্টু উল্টাটা হয়ে যাবে এই যে 5/7, তাহলেই হয়ে যাবে। দেখো তাহলে এটা কি হবে, কারণ কি এইটা ইকুয়াল টু হচ্ছে কত, এইটা ইকুয়াল টু হচ্ছে আমরা যে ভুলটা করতাম এই যে এখানে, তাহলে এখন এখানে আসবে কত, আসল ইন্টু কত হবে 5/7 ইকুয়াল টু 5,600। তাহলে দেখো সুতরাং আসল ইকুয়াল টু কি, এটা গুণ হয়ে যাবে 5,600 গুণ হচ্ছে 5/7। তাহলে এখন যদি আমি করি, তাহলে এখন এখানে হচ্ছে আমার কাছে ক্যালকুলেটরও আছে, আমরা চাইলে হচ্ছে ক্যালকুলেটরও করে ফেলতে পারবো। ঠিক আছে, আমার কাছে ক্যালকুলেটর আছে, এই যে আমি ডাইরেক্ট কিছু ক্যালকুলেশন হচ্ছে দেখাই দিই। ঠিক আছে, কিছু ক্যালকুলেশন হচ্ছে দেখাই দিই।
আচ্ছা, এটা ওপেন হোক, ততক্ষণে হচ্ছে আমরা ইয়েস। আচ্ছা, সো এখন হচ্ছে আমার কত, 5,600 ইন্টু হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 7, 4,000 টাকা। 4,000 আসছে, 4,000 আসছে, ইয়েস। এটা কিন্তু 4,000, 8,000 টাকা না, ঠিক আছে? এটা কিন্তু 4,000 টাকা, 8,000 টাকা নহে, ঠিক আছে? সো ক ডান। এই টাইপের একটা কোশ্চেন আসলে হোপফুলি হচ্ছে আমরা সবাই অ্যান্সার করতে পারবো। সো ক হচ্ছে আমাদের ডান। এখন আসি হচ্ছে আমাদের খতে কি আছে। খতে বলছে মুনাফার হার, অর্থাৎ মুনাফার হার। তাহলে হচ্ছে মুনাফার হার মানে কি, মুনাফার হার অর্থাৎ হচ্ছে আর বের করতে হবে, আর ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? আর ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। তাহলে আমাকে কি কি দেওয়া আছে এখন, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। ম্যাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেওয়া আছে কি কি, এইটা বের করে ফেলা, বাকিটুক অটো সলভ হয়ে যায়। সো দেওয়া আছে অলরেডি আমরা জানি ক থেকে, মুনাফা আসল দেওয়া আছে হচ্ছে অলরেডি কত, মুনাফা আসল ইকুয়াল টু কত, মুনাফা আসল ইকুয়াল টু 5,600 টাকা, ঠিক আছে? 5,600 টাকা হচ্ছে টোটাল মুনাফা আসল। এরপরে আর কি কি দেওয়া আছে, এরপরে আর দেওয়া আছে হচ্ছে তোমার ক হতে আসল পাইছি। কারণ কি, যে ক হতে আসল পাইছি, তাহলে ক হতে প্রাপ্ত, এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত। তাহলে ক হতে প্রাপ্ত কি, মুনাফা আসল, আসল। তাহলে ক হতে প্রাপ্ত হচ্ছে আসল ইকুয়াল টু হচ্ছে 4,000। তাহলে আমি পেয়ে গেলাম মুনাফা আসল, আসল 4,000 পেয়ে গেছি। তাহলে মুনাফা ইকুয়াল টু কি হবে, সুতরাং তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি হচ্ছে মুনাফা ইকুয়াল টু হচ্ছে মুনাফা আসল মাইনাস, এটা কিন্তু মুনাফা আসল একসাথে, তাহলে মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল। তাহলে আমি কি পেয়ে যাব, মুনাফাটা পেয়ে যাব, আসল। তাহলে মুনাফা আসল মানে কত, 5,600 মাইনাস হচ্ছে 4,000। তাহলে 5,600 মাইনাস 4,000 কত, 5,600 মাইনাস 4,000, 4,000 ইকুয়াল টু হচ্ছে 1,600 টাকা। তাহলে দেখো এখন আমার কাছে কি কি আছে, 2 বছর। তাহলে দেখো মুনাফা আই ইকুয়াল টু হচ্ছে 1,600, তারপরে হচ্ছে আই, এরপরে হচ্ছে এন ইকুয়াল টু হচ্ছে 2 বছর। এখন আর কি লাগে, মুনাফার হার বের করতে আর কি লাগবে আমার, আর কিছু লাগবে, আর হচ্ছে আসল তো আমি জানি, ওই জানি আসল হচ্ছে পি। তাহলে আই ইকুয়াল টু পি এন আর। তাহলে এখন এখানে আমরা কি লিখবো, আমরা জানি, এখানে আমরা কি লিখবো, আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। হ্যাঁ, তাহলে এখান থেকে হচ্ছে আর বের করবো। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে আই ডিভাইডেড বাই পি এন। তাহলে আই হচ্ছে আমার কি, মুনাফা। তাহলে 1,600 ডিভাইডেড বাই 4,000 ইন্টু হচ্ছে 2। তাহলে 1,600 ডিভাইড বাই 4,000 ইন্টু 2। তাহলে দেখেন 1,600 ডিভাইডেড বাই 4,000 ইন্টু 2, তাহলে কত হয়, 1/5, মানে 0.2%। শেষ। তাহলে 1/5, তাহলে এটার অ্যান্সার কত হয়, 0.2%। তাহলে মুনাফার হার কত পার্সেন্ট দাঁড়াইলো, মুনাফার হার দাঁড়াইলো 0.2%। এখন 0.2 কে আপনি যদি ক্যালকুলেটারে আরো কত, আপনি যদি 0.2 কে ক্যালকুলেটারে 100 দিয়ে গুণ দেন, তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে, 20%। সো অ্যান্সার হবে 20%। তো এই যে এখান থেকে উঠে যাবে, তাহলে 0.2 ইন্টু 100 ইকুয়াল টু 20%। মুনাফার হার হচ্ছে 20%, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে বলছে যে বার্ষিক শতকরা কত মুনাফায়, কি বলছে, বার্ষিক শতকরায় কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আচ্ছা, এখন হচ্ছে আমার বার্ষিক শতকরা হচ্ছে মুনাফায় আসলে। তাহলে এখন আসল যদি ধরেন, মানে আমি এখন চিন্তা করবো হচ্ছে ধরি আসল, ধরি হচ্ছে কি, মানে আসল হচ্ছে 100 টাকা হলে, মানে ধরেন আসল 100 টাকা হলে, আসল 100 টাকা হলে 8 বছরে মুনাফা কি হবে, মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে 8 বছরে গিয়ে দ্বিগুণ হবে, কত বছরে গিয়ে দ্বিগুণ হবে, এই যে 8 বছরে গিয়ে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে 8 বছরে গিয়ে, 8 বছরে মুনাফা আসল কি হবে, মুনাফা আসল হচ্ছে দ্বিগুণ
হবে। 8 বছরে গিয়ে মুনাফা আসল হচ্ছে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হওয়া মানে কি? তাহলে 100 টাকা ছিল, দ্বিগুণ হওয়া মানে হচ্ছে 100 ইন্টু 2 অর্থাৎ 200 টাকা। সিম্পল, মানে এটা হচ্ছে খাঁটি বাংলা হিসাব আর কি। তাহলে এখন মানে আমার যে চিন্তা করতে হবে, আমার কাছে আসল ছিল 100 টাকা, 8 বছরে মুনাফা আসল হইল 200 টাকা, তাহলে মুনাফা কত? সুতরাং মুনাফা কত বের করা যাবে না? মুনাফা হচ্ছে 200 মাইনাস 100, তার মানে কি মুনাফা হচ্ছে 100 টাকা। দেখো 200 মাইনাস হচ্ছে 100, মুনাফা হচ্ছে 100 টাকা। এখন তাহলে 100 টাকায় হচ্ছে 8 বছরের মুনাফা কত? মানে 100 টাকার, এই যে 100 টাকার 8 বছরের মুনাফা কত? শেষ। এখন ঐকিক নিয়ম করলেই হয়ে যাবে। 100 টাকার 8 বছরে মুনাফা কত পাইলাম? 100। তাহলে 1 টাকার 1 বছরে মুনাফা হচ্ছে কত হবে? 100 ডিভাইডেড বাই 8। আবার তাহলে কত টাকার? 200 টাকার কত টাকা চাইছে? 5600 টাকা ব্যয়, তাহলে বার্ষিক শতকরা হচ্ছে আচ্ছা, তাহলে তো এটা হয়েই গেল। তাহলে 100 ডিভাইডেড বাই 8 মানে কত? 100 ডিভাইডেড বাই 8, আর তো কোনো টাকা চাই নেই। 100 ডিভাইডেড বাই 8, অ্যান্সার 12.5। তাহলে 12.5%। কত পার্সেন্ট হারে? বার্ষিক শতকরা কত মুনাফায়? এই যে 12.5% হারে। এটাই ছিল না? দেখি, দাঁড়াও। হ্যাঁ, এই যে 12.5% হারে। শেষ। সিম্পল, ইজি। এরপরে দেখো, মাত্র 10 মিনিটও লাগে না এই প্রশ্ন সলভ করতে। এরপরে বলছে পাটিগণিত, এটা হচ্ছে প্যাটার্নের ক্ষেত্রে। এইটা বলছে প্যাটার্ন, এইটা বলছে আমার কি? এটা বলছে আমাকে প্যাটার্ন। আচ্ছা, প্যাটার্নের একদম মানে ইম্পর্টেন্ট বলতে কি, এই টাইপের একটা কোশ্চেন তোমরা কত পাবাই। কি কোশ্চেন পাবা? যে 120কে দুটি বর্গের অন্তর এবং 458কে হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। তাহলে 120কে এখন কিভাবে আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবো? তো সেইটা হচ্ছে ফার্স্টে বলছে অন্তর। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ। অন্তর মানে হচ্ছে বিয়োগ, সমষ্টি মানে হচ্ছে যোগ। এই জিনিসটা একটু মাথায় রাখবা যে অন্তর মানে হচ্ছে বিয়োগ, সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে 120, তাহলে 120, হ্যাঁ, তাহলে 120 হচ্ছে কি? 120 এটাকে হচ্ছে আমাকে কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে 120 হচ্ছে বর্গ করতে গেলে এখন আমি একটু দেখবো ক্যালকুলেটরে যে 120 এর বর্গ কি হয়। আচ্ছা, এখন বর্গ করতে বলছে। তাহলে দেখো এখানে হচ্ছে 13 স্কোয়ার যদি করি, 13 স্কোয়ার করলে 169 হয়। তাহলে 169 থেকে যদি 49 বাদ দিই তাহলে কত হয়? 120। দেখো হয়ে গেছে যে 13 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তো আমাকে চাইছে কি? অন্তর। অন্তর মানে কি? দেখো 7 স্কোয়ার, এই যে 7 স্কোয়ার করলে 49, তাহলে 169 মাইনাস হচ্ছে 49 ইকুয়াল টু 120। তাহলে দেখো একটা হয়ে গেছে, 120 এরটা হয়ে গেছে। এখন আমাকে কি বলছে? এখন আমাকে বলছে 458, সেম জিনিসটাই। দেখো 458, আবার দেখো এই যে 13 স্কোয়ার যোগ 13 স্কোয়ার করলে হচ্ছে 169। তাহলে হচ্ছে 458 কি করা যায়? 458 এটা ক্যালকুলেটরে দেখি। হ্যাঁ, 458 ভাগ যদি 13 দেই কত হয়? হয় না। যদি 458 ভাগ 15 দেই, 458 ডিভাইডেড বাই 15, তাহলে কত হয়? তাও হয় না। এটা হচ্ছে 15, এটা হচ্ছে কত দিব? 17 দিলে, তাও তো হয় না। আচ্ছা, 17 স্কোয়ার করলে কত হয়? 289 যোগ 169 হয়ে গেছে। শেষ। তাহলে হচ্ছে 17 স্কোয়ার। দেখো 458, এটা কিন্তু প্র্যাকটিসের উপর। এই যে 17 স্কোয়ার যোগ হচ্ছে কত? 13 স্কোয়ার, মেবি 13ই তো করলাম। 17 স্কোয়ার যোগ 13 স্কোয়ার, 458। শেষ। এটা হচ্ছে সমষ্টি রূপে, এটা হচ্ছে অন্তর রূপে। ঠিক আছে, কর ডান।
এরপরে চলো দৃশ্যকল্পে একের তালিকায় 20তম এবং 70তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমাকে কি নির্ণয় করতে বলছে? সমষ্টি নির্ণয় করতে বলছে। সো আমাকে বলছে কোনটা দৃশ্যকল্প 1, তাহলে দৃশ্যকল্প 1 হচ্ছে এইটা, দৃশ্যকল্প 1 হচ্ছে এইটা। তাহলে দৃশ্যকল্প 1 এ কি আছে? 5, 13, 21, 29, 37। আচ্ছা, যদি এইটা হয় তাহলে দেখো এই যে এইটার মধ্যে পার্থক্য হচ্ছে 8, তাহলে দেখো এই যে পার্থক্য হচ্ছে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 8 প্লাস 8 করে বাড়তেছে, এই যে প্লাস 8 করে বাড়তেছে। দেখো এটা হচ্ছে কি প্লাস 8 করে বাড়তেছে। তাহলে এখন আমার প্রথম পদ প্লাস 8 করে যদি বাড়ে, তাহলে আমি একটা জিনিস হিসাব করি, সেটা হচ্ছে কি প্রথম পদ হচ্ছে আমার 5, প্রথম পদ হচ্ছে কি আমার 5, প্রথম পদ হচ্ছে কি আমার 5, তাহলে 8 ইন্টু 1 মাইনাস 3 যদি করি তাহলে 5 হয়। তাহলে পরের পদ হচ্ছে আমার কি 13, পরের পদ হচ্ছে কি আমার 13, তাহলে 8 ইন্টু 2, 8 দুগুণে 16 মাইনাস 3, তাহলে কত? 16 মাইনাস 3 13 হয়। তারপরে কি আছে? তারপরে আছে 21, তাহলে 3 8 24 মাইনাস 3 হয়ে গেছে। তারপরে আছে কি 29, তার মানে 4 8 32 মাইনাস 3, তারপরে আছে কি 37, তাহলে 5 8 40 মাইনাস 3 হয়ে গেছে। তার মানে বীজগণিতিক রাশি, তাহলে এটা হচ্ছে কোন বীজগণিতিক রাশিকে হচ্ছে তোমার সমর্থন করে? এইটাকে হচ্ছে 8 ক মাইনাস 3 বীজগাণিতিক রাশিকে কি করতেছে? বীজগণিতিক রাশিকে সমর্থন করে। তাহলে 8 ক মাইনাস 3 বীজগণিতিক রাশিকে সমর্থন করলো। তাহলে এখন আমার হচ্ছে কি, আমার হচ্ছে বলছে কি 20তম পদ থেকে 70তম পদের সমষ্টি নির্ণয় করতে। তাহলে 20তম পদ থেকে এখন আমাকে কি বের করতে হবে? এখন আমাকে বের করতে হবে 20তম পদ কোনটা। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে 20তম পদ কোনটা। তাহলে 20তম পদ, তাহলে সুতরাং 20তম পদ, তাহলে 20তম পদ হচ্ছে কি 8 ইন্টু 20 মাইনাস 3, তাহলে 8 ইন্টু 20 মাইনাস 3 মানে কি 8 ইন্টু 20 মাইনাস 3, 8 ইন্টু 20 মাইনাস 3 কত হয়? 157। তাহলে কত হবে? 157। তাহলে এইটা হবে আমার কত? 157। এরপরে হচ্ছে 20তম পদ, তাই তো? এরপরে বলছে কত? 70তম পদ, এরপরে বলছে 70তম পদ। তাহলে 70তম পদ মানে কি 8 ইন্টু 70 মাইনাস 3, তাহলে 8 ইন্টু 70 মাইনাস 3 কত হচ্ছে? 557। তাহলে কত হচ্ছে? 557। তাহলে 8 ইন্টু 70 মাইনাস 3 এটা কত হচ্ছে? এটা হচ্ছে 557। তাহলে দেখো আমাকে বলছে কিন্তু 20তম পদ থেকে 70তম পদের সমষ্টি। তাহলে 20তম পদ হচ্ছে কি, ধরো আমার হচ্ছে 157 আর হচ্ছে 70তম পদ হচ্ছে 557। এখন সমষ্টি সূত্র কি? এখন সুতরাং সমষ্টি সূত্র হচ্ছে সমষ্টি ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা, ইন্টু হচ্ছে কি পদ সংখ্যা। তাহলে এখন দেখো প্রথম পদ আর শেষ পদ তাহলে কে কে হবে? প্রথম পদ আর শেষ পদ কে কে হবে? তাহলে প্রথম পদ হচ্ছে 157, 157 যোগ 557, এইটাই মাথায় আসবে না। আর পদ সংখ্যা কয়টা? তাহলে এখন এখান থেকে পদ সংখ্যা হচ্ছে তোমার 20 থেকে 70 পর্যন্ত। তাহলে 20 21 22 20 তো ধরবাই, তাহলে 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 34 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71। তাহলে হচ্ছে 71 হচ্ছে 70 হচ্ছে এইখানে, তাহলে 51। তাহলে হচ্ছে কত? 51। এই যে এটা একটু হাতে গণে নিবা যাতে কনফিউশন না থাকে। তাহলে 157 যোগ 557, তাহলে 157 যোগ 557 ডিভাইডেড বাই 2 ইন্টু 157 যোগ 557 ডিভাইডেড বাই 2 ইন্টু 51, তাহলে কত? 18,207। তাহলে 18,207, তাহলে 18,207 অ্যান্সার।
18,207 হচ্ছে কি, আমাকে বলছে যে তালিকার সমষ্টি বের করতে 20তম পদ আর তম পদের, কততম পদের? 70তম পদের। আচ্ছা, সো ডান। এরপরে যাই, দৃশ্যকল্প 2 এর সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য যে প্যাটার্ন গঠন করে তার 50তম পদ নির্ণয় করবে। আসুন চলুন দেখি কি প্যাটার্ন আছে আমার। সেটা হচ্ছে কি 4, 4, 9, 16, 25, 36। তাহলে এখন এইটা হচ্ছে আমাকে আবার সেম প্রসেসে, এটা কত? এটা হচ্ছে 5, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এটা হচ্ছে 7, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এটা হচ্ছে 9, তারপর এটা হচ্ছে 11। দেখেন কত করে বাড়তেছে, মানে 2 করে বাড়তেছে আলটিমেটলি, 5, 7, 9, 10, 11। তাহলে দেখেন এখানে কিন্তু আবার 2 করে বাড়তেছে, যে এখানে কিন্তু আমি এই প্যাটার্নটা পাই যে এখানে কিন্তু আবার 2 করে বাড়তেছে, এখানে কিন্তু আবার 2 করে বাড়তেছে, যে +2, মানে সব এর পরের প্যাটার্নে কিন্তু আমি বুঝতেছি যে 2 করে বাড়তেছে। তাহলে এখন এখন যদি 2 করে বাড়ে তাহলে আমি এটাকে কিভাবে হিসাব করতে পারি? প্রথম সংখ্যা কত? 5। তাহলে 5 2 করে বাড়তেছে, তাহলে 2 × 1 +3 করলে কেমন হয় দেখি তো। তারপর আছে হচ্ছে কত? 7। তাহলে 2 × 2, হ্যাঁ হয়ে গেছে, এই যে হয়ে গেছে। তারপর হচ্ছে 9, 9 মানে হচ্ছে কত? 9 হচ্ছে 2 × 3, 3 দুগুণে 6, 3, 9। দেখো তো এই প্যাটার্নটা মানে কিনা। ঠিক আছে, এই প্যাটার্নটা মানে কিনা। ঠিক আছে, যদি এই প্যাটার্নটা মানে, তারপর হচ্ছে কত? 11, তার মানে আমার 11 লাগবে। তাহলে 2 × হচ্ছে কত? 4, 4 দুগুণে 8 আর 3, 11, তার মানে হচ্ছে 2 ক +3, তার মানে হচ্ছে কত? 2 ক +3। তাহলে কততম পদ? 50। তাহলে 2 × 50 +3, তাহলে 100, 103। ঠিক আছে, দেখি 103 হয়েছে কিনা, মানে 100টা 103 হবে, 103। ঠিক আছে, 100টা 103। এরপরে চলে যাব, দেখো বলছে কি প্রত্যেক বিভাগ থেকে তোমাকে একটা করে অ্যান্সার করতে হবে। প্রত্যেক বিভাগ থেকে তোমাকে একটা করে অ্যান্সার অবশ্যই করতে হবে। তাহলে প্রত্যেক বিভাগ থেকে অ্যান্সার করলে তাহলে বীজগণিতিকের এই প্যাটার্নটা আমরা হচ্ছে চেষ্টা করবো বীজগণিত থেকে বেশি দেওয়ার, কারণ বীজগণিতে হচ্ছে ফুল মার্কস পাওয়া যায়। জ্যামিতি থেকে একটা, পরিসংখ্যান থেকে 2টা, সে সিম্পল হিসাব। মানে হচ্ছে কি বীজগণিত থেকে 2টা প্যাটার্ন করব, আর হচ্ছে বীজগণিতিক রাশি করব, 2টা করলে 2টা সৃজনশীল কমন পাবো। এরপরে হচ্ছে পরিসংখ্যান থেকে বা তথ্য উপাত্ত থেকে 2টা, 4টা লাগে একটা, তখন জ্যামিতি থেকে একটা করা যাবে ইনশাল্লাহ। এখন ফার্স্টে হচ্ছে আমাকে কি বলছে দেখেন, আমাকে বলছে প্রথমে বলছে কি যে এক সূত্রের সাহায্যে 1 নংয়ের গুণফল নির্ণয় করো। তাহলে সূত্রের সাহায্যে যদি আমি 1 নংয়ের গুণফল করতে যাই, তাহলে আমরা এইটার মানে জানি কি, আমরা জানি x + a × x + b, তাই তো? এই যে দেখো, এটা হচ্ছে x + a × x - b, সরি x - b হবে, x + a × x - b, x + a × হচ্ছে x - b, এই ফরম্যাট। তাহলে এই সূত্রটা আমরা জানি কি x² প্লাস, এই সূত্রটা আমরা জানি কি x² প্লাস a প্লাস b × x, a প্লাস b × x, তারপর কি ছিল? ab প্লাস ab ছিল। তাহলে সূত্রের সাহায্যে যদি করি, এখন প্রদত্ত রাশি হচ্ছে কি কি? প্রদত্ত রাশি হচ্ছে 8x + 9 × হচ্ছে 8x - 13, তাহলে হচ্ছে x², তাহলে x² প্লাস a প্লাস b × হচ্ছে x, তার মানে 8x প্লাস হচ্ছে 8x × হচ্ছে 13, তাহলে 8x², তাহলে 8² কত হবে? 64। তাহলে 8² মানে হচ্ছে কত? 64x² প্লাস এইটা হয়ে যাবে 8 8 64 x² প্লাস হচ্ছে 13 × 8 প্লাস 13 × হচ্ছে 8 কত হয়? 104। 13 × 8 104x প্লাস 8 × 13, 8 × 13 কত? 8 × 13 তো 104 হয়, কি রে? 104x, মানে কি ব্যাপারটা কি এরকম? 104x 104x, ঠিক আছে।
এখন আমার কথা হচ্ছে এটা কি এভাবে করতে পারলে, এটা কি এভাবে করলে হবে কিনা বলেন। এটা কি এভাবে করলে কি হবে কিনা বলেন। সো আলটিমেটলি এটা এভাবে করলে হবে না, কেন দেখাই দিই। তো আপনারা এবার আসেন, এখানে হচ্ছে মোস্ট প্রবাবলি এটা হবে প্লাস এক্স প্লাস এ এক্স প্লাস বি, এই ফরম্যাটে হবে। তাহলে সূত্র হচ্ছে এইটা, হ্যাঁ। সো মানে যেটা ভুল করতেন আর কি, পরে আমি আবার এখন সংশোধন করে দিব। এই যে দেখেন, রাশি প্রদত্ত রাশি হচ্ছে 8x প্লাস 9, 8x মাইনাস 13। এখন এইখানে হচ্ছে চেঞ্জেসটা আসবে, সেটা হচ্ছে 8x প্লাস 9, 8x প্লাস মাইনাস 13, এটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, ঠিক আছে। এবার দেখেন তো, এ প্লাস বি এ মাইনাস বি, এবার কিন্তু হবে, ঠিক আছে, এবার কিন্তু হবে। দেখেন এবার কি হবে হয়, তো এবার হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ 8x স্কোয়ার প্লাস হচ্ছে এ, এই যে এক্স প্লাস এ, এক্স প্লাস এ, তারপর হচ্ছে এক্স, এক্স প্লাস এ, আচ্ছা এখানে না লিখে এখানে লিখি, এটা হচ্ছে এক্স, আমি তখন কিন্তু ভুল ধরছিলাম, এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে বি। মানে আমরা যখন নর্মালি কি করি, তাড়াহুড়া করে ম্যাথ করি বা তাড়াহুড়া করতে চাই, কি হয় সেটার রিফ্লেকশন দেখাইলাম আর কি, বাট আমি কিন্তু পরে তো বুঝলামই। তারপরে দেখেন 8x স্কোয়ার, তার মানে হচ্ছে 64। এরপরে হচ্ছে কি হবে দেখেন, এরপরে হচ্ছে এক্স প্লাস এ, না তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ, এ মানে কত, এ মানে হচ্ছে 9, এ মানে হচ্ছে 9, তারপর প্লাস হচ্ছে বি, বি মানে হচ্ছে প্লাস আছে মাইনাস 13 হয়ে যাবে, প্লাস হচ্ছে বি মাইনাস 13 হয়ে যাবে, তারপরে ইন্টু এক্স, এক্স মানে 8x, তারপরে প্লাস এ বি মানে হচ্ছে কি এ আর বি, তার মানে 9 ইন্টু মাইনাস 13, এটা হচ্ছে সূত্র। তাহলে 8x স্কোয়ার মানে কি 64x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস মাইনাস 4 ইন্টু 8x, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 13 ইন্টু 9, তাহলে 13 ইন্টু 9 কত হবে 117, 13 ইন্টু 9 117, মাইনাস 117, ঠিক আছে, 4 32। এখন হচ্ছে আপনাদের এটা হওয়ার কথা, ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের এটা হওয়ার কথা। তাহলে হচ্ছে এখানে 64x স্কোয়ার, দেখি এটা হয়েছে কিনা, চলো আমরা একবার চেক দিয়ে আসি। 64x স্কোয়ার 4 32x হয়ে গেছে, দেখছেন। সো এইটা হচ্ছে অ্যান্সার। এই সূত্র দিয়ে একটা ম্যাথ আপনাদের আসবেই আসবে, এই সূত্র দিয়ে একটা ম্যাথ আসবেই আসবে। সো এইভাবে কিন্তু ভুল করা যাবে না, ঠান্ডা মাথায় এটা সলভ করা লাগবে, বুঝতে পারছি। তো দেখেন এটা কিন্তু ভুল, আমি যেটা ওটা তো কেটে দিছি, প্যারা নেই। এখন আসি দুটি বর্গের, আপনাদেরকে কি বলছে, দুটি বর্গের অন্তররূপ। আচ্ছা, দুটি বর্গের অন্তররূপ, এককে হচ্ছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে, এটা তো আসলে কঠিন ব্যাপার কিছু না। অন্তররূপে প্রকাশ করতে হলে আমরা জানি কিসের সূত্র, আমরা একটা সূত্র জানি খুব সিম্পল, আমরা জানি এ বি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। সো এখন আমি এখানে আসলে এটাকে লিখে নিব যে 8x প্লাস 9 কে এ আর 8x প্লাস মাইনাস 13 কে হচ্ছে বি ধরে নিছি, ঠিক আছে, বি ধরে নিছি। তাহলে এ প্লাস বি, তাহলে এ হচ্ছে 8x প্লাস 9 প্লাস বি হচ্ছে প্লাস 8x মাইনাস 13 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এখন এখানে আমি কি বসাই দিব, এখন আমি এটা বসাই দিব a মাইনাস বি, তার মানে 8x প্লাস 9 মাইনাস 8x প্লাস 13, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 2 হোল স্কোয়ার। সো এখন যদি আমি ক্যালকুলেশন করতে যাই, এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 8 8 16x প্লাস মাইনাস হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এটা এটা কাটা 13 14 15 16 17 18 19 20 21 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এখান থেকে জাস্ট হচ্ছে আমরা কি কমন নিব, কমন নিলেই হয়ে যাবে। স্যার কমন নিলে কি হয়ে যাবে, কমন নিলে কি হয়ে যাবে বলেন তো, তেরো আর 9 করলে কত হয়,
22 হয়, সেই হিসাব করছি না হাতে, এই জন্য তো বলি কি এটা হয় না কেন। 22/2 হোল স্কোয়ার। তাহলে দেখেন এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে কেটে দিই তাহলে থাকে 8x - 2, তাহলে হোল স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে কত 11 যায়, তাহলে 11 হোল স্কোয়ার। শেষ। অন্তররূপে প্রকাশ করতে বলছে, ঠিক আছে, অন্তর রূপে প্রকাশ করতে বলছে। সো এইটা ডান, যে বর্গের অন্তররূপে, যে বর্গ স্কোয়ার আছে অন্তররূপে প্রকাশ করতে বলছে। এরপরে বলছে 2 নং এর সাহায্যে 14xy বা ইন্টু x² + y² এর মান বের করতে, 14x এইটাকে বের করতে বলছে। তো এখন এখানে আর কি করা যাইতে পারে বলেন, এখানে আসলে আলটিমেটলি কি করা যেতে পারে? 14xy, আচ্ছা বুঝছি। তাহলে দেওয়া আছে হচ্ছে 14xy x² + 2² তাহলে আমি সূত্র জানি দুইটা, একটা হচ্ছে 4xy এর সূত্র জানবো, আর একটা জানবো হচ্ছে 2 × x² + y² এর সূত্র জানবো, ঠিক আছে, y² এর সূত্র জানবো। তো এখন এখানে হচ্ছে আমি দুইটা সূত্র জানি, একটা হচ্ছে 4xy এর, আর একটা হচ্ছে কিসের। তাহলে 4xy সূত্র কি? 4xy এর সূত্রটা হচ্ছে এইটা, x + y তার হোল স্কোয়ার, মানে এখানে হচ্ছে 4xy আনতে হবে, তাই তো, এখানে হচ্ছে 4xy আনতে হবে। তাহলে 4xy আনতে হইলে কি করতে পারি, এটা মেবি -x - y হোল স্কোয়ার, আর x + y হোল স্কোয়ার প্লাস x - y হোল স্কোয়ার, ঠিক আছে, হ্যাঁ এটা প্লাসের সূত্র, ইয়েস। আচ্ছা এখন এখানে আমাকে কি আনতে হবে, 4xy ইন্টু হচ্ছে 2x² y² এই ফরম্যাটে আনতে হবে। তাহলে কত হয়, 4 দুগুণে হচ্ছে অনলি 8 হয়, কিন্তু আমাকে এখানে 14 করতে হবে, ঠিক আছে। তাহলে 14 করতে হলে আমার এখানে কত আছে, 14, তাহলে এখানে 8 হয়। তাহলে এটাকে আমি কত দিয়ে গুণ করতে পারবো, ও হয়ে গেছে তো, এই যে 7/4 ইন্টু এই যে 4 4 কাটা, তারপরে 7 দুগুণে 14 হয়ে গেছে। তাহলে দেখেন এখন আমার কি ক্যালকুলেশন যেটা করছি, এখানে যেটা করছি সেটা হচ্ছে, যদি না বুঝেন আবার বুঝাই দিই। এই যে এখন যেটা করছি, এখানে আসলে আমার 14xy আছে, তাহলে আমার 4xy ইন্টু 2 করতে হবে, তাহলে 4 দুগুণে 8। তাহলে দেখেন আমি 7/4 করলে এটা কাটাকাটি চলে যায়, 7 দুগুণে 14 হয়, আমি তাই লিখছি যে 7 দুগুণে 14। তাহলে এখন জাস্ট হচ্ছে মান বসায় দিলে হয়ে যাবে, 7/4 ইন্টু 4xy মানে কি, ওই যে x + y হোল স্কোয়ার, x + y হোল স্কোয়ার মাইনাস x - y হোল স্কোয়ার, তারপর হচ্ছে আবার গুণ হচ্ছে কি 2, এটা সূত্র কি, x + y হোল স্কোয়ার প্লাস x - y হোল স্কোয়ার। এখন কি করব, এখন হচ্ছে মান বসাই দিব, যেটার মান দেওয়া আছে। তাহলে 15², এখানে হবে 15², আর এখানে হবে কত, এখানে হবে 7², তাহলে 7/4, আর ইন্টু কত, সেম 15² প্লাস হচ্ছে 7², তাহলে 15² - 7², তো 15² - 7², তাহলে 15² - 7² কত হবে, 176 ইন্টু 15² প্লাস 7², তাহলে এখানে কত হবে, 7/4 ইন্টু 176, তাহলে 176 ইন্টু হচ্ছে কত, 15² প্লাস 7², 15² প্লাস 7², তাহলে কত হয়, 274, তাহলে 200 ইন্টু 274, ঠিক আছে, 274। তাহলে 7/4, তাহলে 7/4 ইন্টু হচ্ছে 176, 274, 176 ইন্টু 274 কত হয়, 84,392, তাহলে 84,392 হওয়ার কথা, তাহলে 84,292। চলেন আমরা আনসার মিলাই নেই হয়েছে কিনা। হ্যাঁ এটাও ডান, হ্যাঁ এই যে হয়ে গেছে 84,392, ঠিক আছে, ডান। সো আমাদের 3টা সিকিউ ডান, আমার 3টা সিকিউ করতে মাত্র 40 মিনিট সময় লাগে নাই। এরপরে আসে হচ্ছে 4 নং প্রশ্ন উত্তর, ঠিক আছে, এরপরে আসবো হচ্ছে 4 নং প্রশ্ন উত্তর। 4 নং প্রশ্ন উত্তর কি আছে, a = হচ্ছে এটা দেওয়া আছে, এখন
এই প্রশ্নটা একটু দেখেন সবাই, ঠান্ডা মাথায় দেখা লাগবে, ঠিক আছে? তো ঠান্ডা মাথায় দেখা লাগলে এখন আমরা কি করতে পারি, আমাকে ফার্স্টে ক নাম্বারটা দিয়ে শুরু করি। আমরা ফার্স্টে ক নাম্বারটা দিয়ে শুরু করি। বলছে কি x⁻8 - 1 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে। এখন এইটাকে আমি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? এখন এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব এই ফরম্যাটে 1 স্কয়ার। দেখেন মানে a² - b²। কেন? তার মানে কি x⁻8 মানে কি 4 দুগুণে 8, তাহলে a² - b² সূত্র পড়তেছে। a² - b² সূত্র কি? a² - b² সূত্র কি? a² - b² সূত্র হচ্ছে a + b ইনটু হচ্ছে a - b। তাহলে a + b মানে কি a + b a - b, শেষ। a + b a - b। আচ্ছা, সো এখন এটাকে এভাবে রেখে আবার কিন্তু এটাকে সূত্র করা যায়। তাহলে x⁻4 + 1 থাকলো এটার জায়গায়, এটা জায়গা মতো থাকলো। এরপরে কি করলাম, এইটাকে আবার x² তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার। সো এটা করে দিলাম। তাহলে এটা করার ফলে কি হলো, x⁻4 + 1 থাকলো, এখানে হয়ে গেল x² + 1 x² - 1। দেখেন তো এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা, x² - 1, ঠিক আছে? সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা, তাইলেই হইল। এখন আবারও সেম ফরম্যাট, যতক্ষণ ভাঙা যায়। তাহলে x⁻4 প্লাস হচ্ছে 1, তাহলে x² প্লাস হচ্ছে 1, এখানে আবার ভাঙা যায়, এই যে এটা করা যায়। তখন কি হবে রেজাল্ট? এখন শেষ, এখন আর কিছু করা যাবে না। এই যে x⁻4 + 1 x² + 1 x + 1 x - 1। সো কয়টা? 4টা উৎপাদক পাইলাম আমরা। এতটুকু পর্যন্ত আসলে করা যায়, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আসলে করা যায়, দেখি হয়েছে কিনা, মানে একটু শিওর হয়ে নেই। হ্যাঁ, হয়ে গেছে। এরপরে খ নাম্বারটা কি বলছে, খ নাম্বারটা একটু দেখেন। খ নাম্বারটা মানে এত আহামরি কঠিনও না। খ নাম্বার বলছে সরল করতে, তাহলে শুধু মানগুলা বসাবো। তাহলে সরল করতে মানগুলা বসাতে হলে কি করতে হবে, 1/x - 1 প্লাস হচ্ছে 2 ইন্টু এক্স। তাহলে 2 ইন্টু এক্স কে আছে, এক্স তো নাই, তাহলে 2x ডিভাইড বাই হচ্ছে b মানে হচ্ছে 1 - x। এইটাই ইন্টু মানে এটা দুইটাই হচ্ছে কি গুণ করতে বলছে। তাহলে দুইটা গুণ করতে মানে কি গুণ। তাহলে গুণ কে আছে, গুণ আছে হচ্ছে 1/x - 1/x², যা ছিল তাই, প্রশ্ন যা ছিল তাই হচ্ছে আমরা কি উঠাইলাম। এখন আসেন আমরা কি করতে পারি, ঠিক আছে? এখন আসেন হচ্ছে আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা কি করতে পারি এখানে, আচ্ছা এটা হচ্ছে x - 1 আছে। তাহলে x - 1 যদি আজ থাকে, তাহলে আমরা এইটাকে x - 1 করে ফেলি, দেখি হয় কিনা। x - 1 তাহলে মাইনাস করলে 2x, 1 হয়ে যাবে মাইনাস, x হয়ে যাবে প্লাস মাইনাস। দেখেন এখানে আমি কি করছি, হ্যাঁ এটা একটু বুঝাই দিব, যে এখানে আমি কি করছি, নাহলে বুঝতে পারবেন না। দেখেন এখানে ছিল হচ্ছে এইভাবে 1 মাইনাস, এই যে 1 মাইনাস এক্স না x - 1, এই জন্যই তো বলি কি রে, 1 x - 1 প্লাস 1 ডিভাইডেড বাই x - 1 x - 1। তো এখন এইটার মতো করতে আমি কি করছি, 1 মাইনাস x - 1, এখানে একটা মাইনাস নিয়ে আসছি, মাইনাস নিয়ে আসলে এখানে আমার 2x ছিল, 2xই থাকলো। জাস্ট দেখেন এখন এই 1টা প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে, আর এই এক্সটা মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে। আবার আপনি এটার সাথে এটা ক্যালকুলেশন করেন, সেম, ঠিক আছে? সো এখন আসেন হচ্ছে এইটা 2x কেন করছি একটু পরে দেখাচ্ছি, ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই x²। আচ্ছা, তাহলে এখন নিচে কি আমার লসাগু কি কেন করছে এবার বুঝছেন? নিচের লসাগু কি হইল, আমার x - 1 উপরে থাকে কি x - 1, তাহলে উপরে থাকে হচ্ছে 1 মাইনাস 2x, 1 মাইনাস 2x ইন্টু হচ্ছে 1 মাইনাস x 1 মাইনাস x²। দেখেন এখানে কিন্তু আমার লসাগু কিন্তু এইটা, আমার এইটা। তাহলে ওইখানে লসাগু হচ্ছে কি, এখানে লসাগু হচ্ছে x², তাহলে 1 মাইনাস 2x ডিভাইডেড বাই হচ্ছে x - 1 ইন্টু এইটার লসাগু হচ্ছে কি x², তাহলে x - 1, ঠিক আছে, x - 1, তাহলে এইটা ইন্টু এইটা। দেখেন এটা কিন্তু কাটাকাটি চলে যায়, এটা কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে 1x কি থাকে
1 মাইনাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। বুঝাইতে পারছি? 1x মাইনাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এইটা থাকে, এইটা থাকে। এখন আসি এরপরে কি আছে। এরপরে কি আছে? এরপরে হচ্ছে গ নাম্বারটা বলছে যে সরল করো। তাহলে সরল কি করতে হবে? সরল করো। সরল কি করতে হবে? সরল বলছে যে 1 প্লাস এক্স স্কোয়ার, সরল করো হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা এই পৃষ্ঠায় লিখতে হবে। 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ই প্লাস সি প্লাস ডি। তাহলে সি প্লাস ডি। এখন হচ্ছে আমি কি করব? এখন হচ্ছে আমি মানগুলা বসাবো। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ারে থাকবে। ই মানে কি? ই মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই প্লাস চিহ্নগুলো একটু ঠান্ডা মাথায় দিতে হবে। এরপরে প্লাস সি প্লাস ডি মানে কত? সি মানে হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডি মানে হচ্ছে ডি আর ই প্রায় সেম, ডি আর ই প্রায় সেম। দাঁড়ান এক মিনিট, আমি দেখি এখানে যে ডি আর ই সেম কিনা। এটা যদি সেম না হয় তাহলে ঝামেলা আছে। এই যে ডি আর ই সেম না, এখানে কেমনে সেম দিছে? ডি আর ই কি সেম? এক্স টু দি পাওয়ার 4 এটা এক্স টু দি পাওয়ার 4। ওখানে কি এক্স টু দি পাওয়ার 4 ছিল ইতে? এই যে এটা হবে এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখন এইটাকে হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখেন একটা মানে কি আজগুবি একটা জিনিস আছে, ঠিক আছে? কি আজগুবি একটা জিনিস দিয়ে রাখছে। সো আজগুবি একটা জিনিসে দেখেন এখন এইটার মিনিংস কি? এইটার নিচে ধরেন একটা 1 আছে ধরলাম। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কি হয়ে যাবে? গুণ চিহ্ন, এটার সাথে এটা গুণ হয়ে যাবে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। কেন? আসেন এইটাও একটু বুঝাই দিই। ধরেন আপনার কাছে এরকম আছে যে এক্স ইন্টু 1 আর হচ্ছে এইভাবে আছে এক্স ডিভাইডেড বাই 1 পরে 1 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই। তার মানে এইটার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, মানে এইটা গুণ হয়ে যাওয়া। যেহেতু 1 এর কারণে এইটা এইরকম ফরম্যাটে আসছে। প্লাস এখন এই দুইটা থেকে লসাগু কি যায়? এই দুইটা থেকে লসাগু যায় না। তাহলে কি করতে হয়? এইটা 1 মাইনাস এক্স প্লাস এইটা ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা লসাগু। তাহলে উপরে আমার কি আছে? তার মানে এটা কাটাকাটি চলে যায়, থাকে 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা প্লাস দিয়ে দিই একবারে প্লাস। তাই এটা কাটাকাটি চলে যায় 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কি কাটাকাটি যায়? কাটাকাটি যায় হচ্ছে এক্স চলে যায়, থাকে হচ্ছে 2 প্লাস 2x স্কোয়ার। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করি। তাহলে 2 প্লাস 2x স্কোয়ার, নিচে থাকে কি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখেন 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝাইতে পারছি? কোনো ঝামেলা আছে? হোপফুলি হচ্ছে কারো কোনো ঝামেলা থাকার কথা না। এখন নিচে আমি হচ্ছে 2 কমন নিলাম উপরে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো উপরে। দেখেন এরপরে কি করছে এখানে দেখাই দিই। এরপরে কি করছে দেখেন, এই যে এখান থেকে হচ্ছে 2 কমন নিছে, উল্টায় দিয়ে 2 কমন দিয়ে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার করছে। তাহলে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এখানে দেখেন 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 যদি কমন নিয়ে নেয়, মানে সবগুলো থেকে হচ্ছে কি নিছে? কমন নিয়ে নিছে। তাহলে থাকে কি? থাকে হচ্ছে শুধুমাত্র হাফ থাকলে এই যে অ্যান্সার হচ্ছে কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। জাস্ট হচ্ছে এখান থেকে কমন নিয়ে নেওয়া, এই যে এখান থেকে এটাকে কমন নিয়ে নেওয়া। এই যে কারণ এটা গুণ করলে তো এক্স টু দি পাওয়ার 4ই হবে, তো এই যে এইটাকে জাস্ট কমন নিছে আর কিছুই না। ঠিক আছে, সো হোপফুলি হচ্ছে এই পর্যন্ত ডান। এরপরে হচ্ছে আমরা জ্যামিতি বিভাগে চলে আসবো। এরপরে চলেন দেখি হচ্ছে জ্যামিতি বিভাগে কি আছে। এখন যাবো হচ্ছে জ্যামিতি পার্টে। তো জ্যামিতি পার্টে কি আছে? জ্যামিতি পার্টে হচ্ছে একটা জ্যামিতি আর একটা হচ্ছে বৃত্ত আছে। সো এই দুটো দেখবো। আসলে তোমরা এখনো হচ্ছে জ্যামিতিক পার্টগুলো ভালোভাবে পড়া হয় নাই, আমি জানি, তাই হচ্ছে একটু দেখাই দিয়ে যাবো যাতে করে অ্যাটলিস্ট তোমরা পড়লে অ্যান্সার করতে পারো। সো ফার্স্টের প্রশ্নটা আছে এরকম যে জ্যামিতিক পার্টে যে চিত্রে EFGH একটি সামান্তরিক। আমরা ইন ডিটেইলসে পরবর্তীতে তোমাদেরকে এই চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়ায় দিব ইনশাল্লাহ। সো ফার্স্টে হচ্ছে চিত্রে EFGH সামান্তরিক বলে দিছে যে এটা একটা সামান্তরিক। আচ্ছা,
পরে বলছে যে রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 12 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার। তো দেখো আমরা হচ্ছে ডিরেক্ট সলভ, এখানে হচ্ছে এগুলো জ্যামিতিগুলো একটু সলভ থেকে দেখাই দিই যাতে আমাদের টাইমটা কম লাগে। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে সূত্রটা কি মনে রাখতে হবে? সূত্রটা মনে রাখতে হবে রম্বসের ক্ষেত্রফল ইকুয়ালটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হচ্ছে কি 15 ইন্টু 12 যা করবে তাই হচ্ছে অ্যান্সার। এরপরে খতে কি বলছে? খতে বলছে প্রমাণ করো ইও ইকুয়াল টু জিও, অর্থাৎ তোমার এই যে এইটা, এই যে ইও ইকুয়াল টু হচ্ছে জিও, মানে কি ধরো এইটা যদি 6 সেন্টিমিটার হয়, এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এইটা 3 সেন্টিমিটার হবে, এইটা 3 সেন্টিমিটার হবে। এইটা আমাকে যেভাবেই হোক না কেন আমাকে প্রমাণ করতে হবে। সো চলো আমরা দেখি এটাকে প্রমাণ কিভাবে করা যায়। বলছে কি বিশেষ নির্বাচন, জ্যামিতি ক্ষেত্রে হচ্ছে অবশ্যই বিশেষ নির্বাচন লিখতে হবে, যেখানে মনে করি ই এফ জি এর সামান্তরিকের ইজি ও এফ, এটা হচ্ছে আমার কি এই যে ইজি, ইজি হচ্ছে আমার কি, ইজি হচ্ছে আমার একটা কর্ণ সামান্তরিকের, আর একটা হচ্ছে এফ এইচ, এটা হচ্ছে আরেকটা কর্ণ। তাহলে দুইটা কর্ণ, একটা হচ্ছে ইজি, একটা হচ্ছে এফ এইচ, এই দুইটা হচ্ছে কর্ণ। সো এখন আমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে সেটা লিখবো, যে প্রমাণ করতে হবে যে ইও ইকুয়াল টু ওজি, এফও ইকুয়াল টু ও এইচ। সো বলছে কি দেখো, ফার্স্টে ধাপ 1, ধাপ 1 হচ্ছে ই এফ ও জি এইচ জি রেখাংশ দ্বয় সমান্তরাল এবং ইজি এর ছেদক, অতএব ই, দেখো আমি যদি এখানে এই চিত্রটা আবার একটু আঁকি, হ্যাঁ ধরো এটা সামান্তরিক, তাহলে ইজি আর হচ্ছে এইটা, আমাকে এটাই তো বলছে। তাহলে এখানে হচ্ছে আমার কি ইজি, ই জি, আর একটা হচ্ছে এফ এইচ, আর একটা হচ্ছে এফ এইচ, তাহলে এটা হচ্ছে ও। হ্যাঁ, তো এখন আমাকে বলছে কি দেখো একান্তর কোণ, কোণ এফ ই জি, এই যে কোণ এফ ই জি মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে কি একান্তর কোণ কোনটা, এই যে কোণ ই জি এইচ, কোণ ই, এই যে ই জি এইচ মানে হচ্ছে এই যে এইটার একান্তর কোণ হচ্ছে এই যে এইটা, এইটার একান্তর কোণ হচ্ছে কি এইটা, এটার একান্তর কোণ হচ্ছে এইটা, ঠিক আছে, এটার একান্তর কোণ হচ্ছে কি এইটা ই জি এইচ। তাহলে এটার হচ্ছে একান্তর কোণ আমরা লিখে ফেললাম। এখন দেখো আবার বলছে কি ই এফ ও এইচ জি রেখাংশদ্বয় সমান্তরাল, সেম ভাবে হচ্ছে উল্টাটা, তার মানে হচ্ছে উল্টাটা হচ্ছে কি এই যে এইটা এইচ জি এইচ এফ, জি এইচ এফ, এই যে এইটার একান্তর কোণ, আরেকটার দেখা দিই অন্য কালার দিয়ে, এই যে এইটার একান্তর কোণ হচ্ছে কি তোমার এফ, ওই জন্য ই এফ এইচ, তার মানে ই এফ এইচ হচ্ছে কি একান্তর কোণ, এই যে এখানে একান্তর কোণ, ঠিক আছে। তাহলে একান্তর কোণ, এখন দুইটাই হচ্ছে একান্তর কোণ। এরপরে আমাকে কি প্রমাণ করতে বলছে, যে দেখো ত্রিভুজ ই ও এফ ও ত্রিভুজ জি ও এইচ এ, এই দুইটা হচ্ছে সমান। দেখো আলটিমেটলি কিন্তু এখানে যা আছে এটা কিন্তু তোমার সমান, সমান্তরাল, মানে এটা কিন্তু সমান্তরাল হয়। এই তোমার ই এফ আর জি এইচ হচ্ছে সমান্তরাল, আর ই এইচ আর হচ্ছে এফ জি হচ্ছে কি সমান্তরাল। সো এখন এরপরে আসি, বলছে কি যে ও এফ ই ইকুয়াল টু হচ্ছে ও এইচ জি এবং ই এফ ইকুয়াল টু হচ্ছে এইচ জি। কারণ কি, কারণ তো এটা দুইটা তো সমানই হবে, যেহেতু কোণ দুইটা সমান, তাহলে কি বাহুগুলো সমান্তরাল যেহেতু সেক্ষেত্রে সমান হবে। সো এরপরে বলছে কি ত্রিভুজের কোণ বাহু কোণ, এরপরে হচ্ছে কি উপপাদ্য, সিম্পল। এরপরে বলছে দেখো এরপরে কি বলছে, এরপরে আসি, এরপরে বলছে যে প্রমাণ করা যে সামান্তরিকের কোণ এফ ও কোণ জি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর হচ্ছে কি লম্ব। তাহলে পরস্পর আমাকে কি প্রমাণ করতে হবে, সামান্তরিকের কোণ এফ, এই যে এইটা কোণ এফ আর কোণ জি হচ্ছে সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব। তো চলো দেখি কি আছে, বিশেষ নির্বাচন তো আগের মতোই, দেখি কি বিশেষ নির্বাচন হচ্ছে তোমরা আগের মতোই লিখবা, যে মনে করি সামান্তরিক এটি সন্নিহিত হচ্ছে ই এফ জি ও কোণ এফ জি এইচ, কোণ হচ্ছে কি এফ জি এইচ এর সামান্তরিক দ্বয়ের সমদ্বিখণ্ডক এফ ও জি ও পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে যে এফ ও লম্ব কি জি ও। তাহলে দেখো এফ ও এর লম্ব হচ্ছে কি যে এইটা। আচ্ছা চলো আমরা এটা একটু দেখি। সো বলছে কি যে ই এফ আর জি এইচ সমান্তর, মানে সামান্তরিকের সমান্তরাল, এই যে ই এফ এইটা সমান্তরাল হচ্ছে এইটা, এটা বলা হয়েছে যে এইটা। তাহলে এফ জি হচ্ছে কি, এফ জি হচ্ছে কি ছেদক, এফ জি হচ্ছে কি ছেদক। আচ্ছা তাহলে এখন এই দুইটা ইকুয়াল টু কত হবে 90, যেহেতু এটা ধরো কত টোটাল হচ্ছে কত 90 করে, এটা 90, তাহলে দুইটা হচ্ছে কত 180, ঠিক আছে 180, তাহলে হাফ হাফ করে হলে 90 ডিগ্রি, অর্থাৎ এটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি। এখন দেখো যেটা আছে কোণ ও এফ জি, এই যে কোণ
ও এফ জি, তাহলে কোণ ও এফ জি এ এই যে কোণ ও এফ জি প্লাস ও জি এফ প্লাস এই তিনটা ইকুয়াল টু কত হবে? তিনটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। কারণ কি তিনটা ইকুয়াল টু কেন 180 ডিগ্রি হবে? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু এই যে কি বলছে, তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণ, মানে হচ্ছে একটা ত্রিভুজের তিন কোণ, এই যে তিনটা কোণ মিলায়া কিন্তু হচ্ছে কত 180 ডিগ্রি হবে, ঠিক আছে, বা দুই সমকোণ। তাহলে 180 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে কত 90 করলে কত হয়? দুই সমকোণ হয়, এইটাই বলছে। ঠিক আছে, এরপরে হচ্ছে জাস্ট যোগ বিয়োগ করে দেখো 90 ডিগ্রি যে প্রমাণিত করছে, জাস্ট একটা বিয়োগ করে দিছে, তাই 90 ডিগ্রি হয়ে গেছে। এরপরে আসি হচ্ছে 6 নাম্বার সৃজনশীলটা। এরপরে কি আছে? 6 নাম্বার সিকিউটা আছে। ছয় নাম্বার সিকিউতে কি আছে? 6 নাম্বার সিকিউতে তোমাকে মূলত হচ্ছে বৃত্ত থেকে কোশ্চেন করা হয়েছে। সো বৃত্ত থেকে কোশ্চেন করা আছে, পদার্থ চিত্রটির বর্ণনা দাও। সো পদার্থ চিত্রটির বর্ণনা দিতে গেলে দেখো এখানে এফ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ দুটি বিন্দু সিওডি, এই যে সিওডি, সিডি হচ্ছে ব্যাস, ভিন্ন যে কোনো একটি জ্যা, আর সিএফ ও ডিএফ হচ্ছে প্রদত্ত বৃত্তের জাস্ট ব্যাসার্ধ বলে দিছে যে এটা হচ্ছে তোমার ডিএফ, এই যে সিএফ, এই যে সিএফ হচ্ছে কি সিএফ, আর হচ্ছে ডিএফ হচ্ছে ব্যাসার্ধ। এরপরে বলছে খ নাম্বার প্রশ্নটা কি বলছে? খ নাম্বার প্রশ্ন বলছে ও কমা সিডি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করা যায় ও এফ বিন্দু সংযোগ রেখা এইটা। আচ্ছা, সো এখন দেখো তোমরা হচ্ছে ইন ডিটেইলসে আরো উপপাদ্যগুলো যখন পড়বা তখন হচ্ছে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো বিশেষ নির্বাচনে বলছে সিডি জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে সিডি জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে কি ও, তাহলে সিডি জ্যা যেটা ছিল সেটার মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে ও এফ যোগ করি, এই যে ও এফ কে যোগ করা হয়েছে, তাহলে প্রমাণ করতে হবে যে ও এফ মানে ও এফটা হচ্ছে কি লম্ব সিডি, মানে হচ্ছে এইরকম, এই যে এইরকম, এই যে এফ ও আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, তার মানে কি এটার উপর এটা লম্ব আছে, এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করার ক্ষেত্রে কি বলছে দেখো, ও সি এফ, এই যে কোণ ও সি এফ, আচ্ছা আমি যদি এটা আঁকি ও সি এফ, এই যে ও সি এফ, এই যে এই কোণটা, তাহলে এই কোণ আর হচ্ছে কি ডিইএফ ও ডিএফ, তার মানে হচ্ছে এই কোণে, এই দুইটা কোণে কি বলছে ওসি আর ওডি, এই যে ওসি এইটুক সমান এইটুক, মানে কি এটা যদি 2 সেন্টিমিটার হয় এটাও 2 সেন্টিমিটার, এটা বলা হয়েছে। তাহলে সিএফ ইকুয়াল টু ডিএফ, ও এফ ইকুয়াল টু ও এফ, মানে হচ্ছে সবগুলো হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু, তাহলে সবগুলো হচ্ছে কি ধরতেছে? সমান ধরতেছে। তাহলে কোণটাও সমান, কোণটা সমান করার পরে যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, সুতরাং এটা এক সমকোণ। তাহলে এক সমকোণ হওয়া মানে কি এটার উপরে কি লম্ব, সিম্পল। এরপরে বলছে সিএফ ও ডিএফ রেখাকে যথাক্রমে এল ও এম পর্যন্ত বর্ধিত করতে হবে। কি বলছে? সিএফ ও ডিএফ রেখাকে এল ও এম পর্যন্ত বর্ধিত করি, সিএল ও ডিএম জ্যাদ্বয় পরিধিকে এল ও এম বিন্দুতে ছেদ করে বৃত্তটির কেন্দ্র এফ না, আমার হচ্ছে কি বলছে যে বৃত্তটির কেন্দ্র এফ না ধরে পি ধরি, পি আর এফ যোগ করি, জাস্ট হচ্ছে এই যে পি আর এফ একটা আলাদা যোগ করতে বলছে। এখন প্রমাণ করতে বলছে কি দেখেন, ঘ নাম্বারে কি প্রশ্ন বলছে? ঘ নাম্বার প্রশ্ন বলছে যে প্রদত্ত বৃত্তের সিএফ ডিএফ কে যথাক্রমে এল ও এম পর্যন্ত বর্ধিত করলে এলসি ও এমডি জ্যাদ্বয় এফ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, প্রমাণ করা এফ বিন্দুই প্রদত্ত বৃত্তের কেন্দ্র। আচ্ছা, তাহলে এফ বিন্দু হচ্ছে প্রদত্ত বৃত্তের কেন্দ্র কিনা এটা একটু প্রমাণ করতে বলছে। আচ্ছা, তো বলছে কি পি বৃত্তের কেন্দ্র এবং সিএল জ্যা এর মধ্যবিন্দু এফ, মধ্যবিন্দু হচ্ছে আমার কি এফ। যারা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়বা একদম স্টার্টিং থেকে শুরু করবা, মানে আমি যদি এখন সৃজনশীলটা বুঝাই দেই তাও তুমি হচ্ছে এটা চেষ্টা করলেও পারবে না, কারণ কি তোমার বেসিক থেকে সবগুলো শিখতে হবে। তাই জন্য হচ্ছে জাস্ট আমি পরীক্ষা যাতে লিখতে পারো যদি আসে তোমাদের, সেটার জন্য একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি পিএফ লম্ব হচ্ছে সিএল, দেখো এই যে পিএফ, পিএফ এই যে এটা পিএফ হচ্ছে লম্ব কি কার লম্ব? এই যে সিএল, তাহলে সিএলটা এভাবে ছিল, এই যে সি আর এল আছে, তাহলে লম্ব হচ্ছে এইটা, এই যে পি আর হচ্ছে এফ, এইটা বোঝানো হচ্ছে যে এটার উপরে লম্বালম্বী অবস্থায় আছে, তাহলে লম্বালম্বী অবস্থায় আছে, তাহলে পিএফ এক সমকোণ। আবার প্রিবৃত্তের, এটা হচ্ছে প্রিবৃত্তের কেন্দ্র এমডি হচ্ছে জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে পিএফ কি হবে লম্ব এমডি, তাহলে পিএফ এম হচ্ছে কি এক সমকোণ, তাহলে সিএল ও ডিএম দুটি পরস্পর সরল রেখা পিএফসি এবং হচ্ছে কি পিই এম। এখন উভয়ই এক সমকোণ হতে পারে না, সুতরাং ব্যতীত অন্য কোনো বিন্দু বৃত্তের কেন্দ্র হতে পারবে না, তাহলে এফ বিন্দুতে হচ্ছে এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র। জাস্ট একটা লাইন, কোনটা লাইন সবকিছু শেষ করে দিছে, এই যে উভয়
উভয়ই এক সমকোণ হতে পারবে না, তাহলে যে কোনো একটা এক সমকোণ হইতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে গ বিভাগ। তাহলে টোটাল হচ্ছে আমরা তিনটা বিভাগ দেখলাম, একটা হচ্ছে পাটিগণিত, একটা হচ্ছে বীজগণিত, একটা হচ্ছে জ্যামিতি পাঠ। এখন হচ্ছে আমরা পরিসংখ্যান বা তথ্য উপাত্ত বিভাগ দেখবো। সো ফার্স্টে বলছে, মানে এইটা আসলে সহজ, এই অঙ্কগুলো হচ্ছে এই দুটো থেকে দুইটাই অ্যান্সার করা উচিত পাঁচটা মিলানোর জন্য। দেখো, পাটিগণিত থেকে একটা, বীজগণিত থেকে একটা, ধরো বীজগণিত থেকে যদি তোমরা বীজগণিত দুইটা না পারো তাহলে একটা, জ্যামিতি থেকে একটা, পরিসংখ্যান থেকে দুইটা, টোটাল হচ্ছে পাঁচটা। আবার অনেকে হচ্ছে এখান থেকেও দুইটা দিতে পারো। সো হয় এখান থেকে দুইটা দিবা, নাহলে এখান থেকে দুইটা দিবা, শেষ, তোমার কিচ্ছা খতম, বৃত্তি পরীক্ষার কিচ্ছা খতম। আচ্ছা, এরপরে আসি রাজশাহী বোর্ড 2019 বলছে 240 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ পাস পেয়ে 106 জন। তাহলে এটাকে হচ্ছে পাই চিত্রে আমাকে দেখাইতে হবে। ঠিক আছে, আমাকে কিসে দেখাইতে হবে? আমাকে হচ্ছে পাই চিত্রে দেখাইতে হবে। এখন আমি পাই চিত্রে কিভাবে দেখাবো বলো? পাই চিত্রে কিভাবে দেখাবো? আসো সলভ করি। বলছে যে 240 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ পাস পাইছে কতজন? তাহলে দেখো 240 জন শিক্ষার্থীর, তাহলে 240 জন শিক্ষার্থীর, আচ্ছা এটা লিখি, 240 জন শিক্ষার্থীর জন্য উৎপন্ন কোণ হচ্ছে আমার 360। তাহলে একজন শিক্ষার্থীর জন্য উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিভাইডেড বাই 240, 360 ডিভাইডেড বাই 240। ঠিক আছে, তাহলে কতজন আছে? 106 জন। তাহলে 106 জন শিক্ষার্থীর জন্য উৎপন্ন কোণ 360 ইন্টু হচ্ছে 106 ডিভাইডেড বাই 240। তাহলে 360 ইন্টু 106, তাহলে 360 ইন্টু 106 ডিভাইডেড বাই 240 কত হইল? 159। তাহলে কত ডিগ্রি? 360 ডিগ্রির মধ্যে 159 ডিগ্রি। কত ডিগ্রি? এই দেখেন 159 ডিগ্রি। এই যে 159 ডিগ্রি এভাবে দেখাই দিবেন যে এটা 159 ডিগ্রি জিপিএ 5। ঠিক আছে, 159 ডিগ্রি হচ্ছে জিপিএ 5 পেজ, এটা এভাবে দেখাই দিবেন। এরপরে আসি হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে কি বলছে দেখো, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবিষণ সারণী তৈরি করো। তো এখন শ্রেণী ব্যবধান 5 ধরে হচ্ছে আমার ট্যালি বের করতে হবে আলটিমেটলি। সো ট্যালি বের করতে হলে আমাকে এখানে সর্বোচ্চ নাম্বার কত এটা বের করতে হবে। সো এখানে লিখবো হচ্ছে এখানে সর্বোচ্চ নাম্বার। তাহলে এখানে আমার সর্বোচ্চ নাম্বার কত? এখানে আমার সর্বোচ্চ নাম্বার হচ্ছে 98, আর সর্বনিম্ন নাম্বার হচ্ছে 52। সর্বনিম্ন নাম্বার হচ্ছে কত? সর্বনিম্ন নাম্বার হচ্ছে 52। ঠিক আছে, সর্বনিম্ন নাম্বার হচ্ছে 52। তাহলে পরিসর কি? সুতরাং পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ নাম্বার মাইনাস সর্বনিম্ন নাম্বার প্লাস 1। তাহলে 98 মাইনাস 52, 98 মাইনাস 52 প্লাস 1 কত হবে? 47। তাহলে হচ্ছে পরিসর হচ্ছে 47। তাহলে এখন আমি কি বের করব? এখন হচ্ছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা, তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা মানে 47 ডিভাইডেড বাই 5। তাহলে 47 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে কত? 9.4, প্রায় হচ্ছে কত? 10। তাহলে 10টা হচ্ছে শ্রেণী সংখ্যা হবে। কয়টা হবে? 10টা হচ্ছে শ্রেণী সংখ্যা হবে। তাহলে 10টা শ্রেণী সংখ্যা মানে কি? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। শ্রেণী ব্যবধান কত ধরবো? 5 ধরে। ঠিক আছে, শ্রেণী ব্যবধান কত ধরে? শ্রেণী ব্যবধান হচ্ছে 5 ধরে। এখন তাহলে 5 ধরে মানে কি? 5 ধরে হচ্ছে এটা হচ্ছে ফার্স্টে আমরা লিখবো কি? ফার্স্টে হচ্ছে লিখবো শ্রেণী ব্যাপ্তি ট্যালি। তাহলে শ্রেণী ব্যাপ্তি
উপরে থাকবে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, উপরে থাকবে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, তারপর হচ্ছে ট্যালি, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে কি গণসংখ্যা। তাহলে 52 দিয়ে শুরু হয়েছে সর্বনিম্ন, তাহলে 52, 53, 54, 55, 52, 53, 54, 55, 56, তাহলে 56, তাহলে 57, 58, 59, 60, 61, তাহলে এটা হবে 62, এটা হবে 67, এটা হবে 72, এটা হবে 77, এটা হবে 82, এটা হবে 87, এটা হচ্ছে 92, আর এটা হচ্ছে 97, এটা হচ্ছে কত 66, এটা হচ্ছে 71, এটা হচ্ছে 76, এটা হচ্ছে 81, এটা হচ্ছে 86, এটা হচ্ছে 91, এটা হচ্ছে 96, এটা হচ্ছে 101। ঠিক আছে, এটা হচ্ছে কি 101 পর্যন্ত। আচ্ছা, সো এখন 101, এখন 80। এবার হচ্ছে একটু খেলা শুরু, ঠান্ডা মাথায় বসে ট্যালি চিহ্ন করতে হবে। তাহলে ফার্স্টে 85, 56, 62 তিনটা দিব। 85 কোথায় আছে? 85, 56, 62, 85, 56, 62 দিলাম। এরপরে দিব হচ্ছে 75, 88, 92, 75, 88, 92, 75, 88, 92, 75, 88, 92 দিলাম। এরপরে দিব হচ্ছে 57, 64, 72, এরপরে দিব 57, 64, 72, 57, 64, 72, 57, 64, 72, এরপরে দিব হচ্ছে 87, 87, 95, 52, এরপরে দিব হচ্ছে 87, 95, 52, 87, 95, 52, 87, 95, 52, এরপরে দিব হচ্ছে 68, 77, 85, 68, 77, 85, 68, 77, 85, এরপরে দিব হচ্ছে 98, 58, 65, 98, 58, 65, 98, 58, 65, তারপরে দিব হচ্ছে 79, 84, 93, 79, 84, 93, তারপরে দিব হচ্ছে কত 79, 84, 93 না, 79, 84, 93, আচ্ছা দিলাম। তারপরে দিব হচ্ছে কি, তারপর দিব হচ্ছে 55, 69, 73, 55, 69, 73, 55, 69, 73, তারপরে দিব 95, 82, 95, 82, 71, 95, 82, 71, তারপরে দিব হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল ওয়ান 95, 85, 97, 95, 85, 97। তাহলে দেখো গণসংখ্যা হচ্ছে 3, 2, 3, 3, 3, 2, 5, 2, 5, 2, তাহলে 5, 8, 11, 14, 15, 16, 21, 22, 23, 28, 29, 30, এই যে n = 30। সো এইটা দেখায় দিলে নাম্বার, এটা দেখায় দিলে 4-এ 4, ঠিক আছে, এটা না দেখায় দিলে কি 4-এ 4 পেয়ে যাবেন। বুঝতে পারছি? ওকে, এরপরে দেখেন, এরপরে খ নাম্বার কোশ্চেনটা একটু গ নাম্বার কোশ্চেন হচ্ছে মধ্যক নির্ণয় করতে। তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে এখন আর সাজায় করলাম না, আমি আপনাদেরকে সাজায় ফার্স্টে হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে, এই যে ছোট থেকে বড় 52, 55, 56, 57, 58, 62, 64 এভাবে কি 98 পর্যন্ত যাবেন। এরপরে সূত্র কি, যেহেতু হচ্ছে 30, তার মানে 30 যেটা হচ্ছে কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা মানে কি, মানে যখন জোড় সংখ্যা হবে তাহলে মধ্যক নির্ণয় সূত্র কি, জোড় সংখ্যা হইলে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে, তাহলে তখন মধ্যক নির্ণয় সূত্র হবে কি n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ। ঠিক আছে, n/2 তম পদ, তাহলে ডিভাইডেড বাই হচ্ছে কি, ডিভাইডেড বাই হচ্ছে 2, দুটো যোগ করবেন, তাহলে n মানে কত, এখানে n পাইলাম হচ্ছে কত 30, n পাইলাম হচ্ছে কত 30, 30/2 যোগ 30/2 প্লাস 1 ডিভাইডেড বাই
টু। তাহলে 15তম পদ এখানে হচ্ছে 15 আর এটা হচ্ছে 16তম পদ। তাহলে 15 কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর 16। তাহলে 77 যোগ 79। তাহলে 77 যোগ 79 ডিভাইডেড বাই 2। তাহলে 77 যোগ 79 ডিভাইডেড বাই 2 মানে কি? 77 যোগ 79 ডিভাইডেড বাই 2 কত হইল? 78। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 78। তাহলে মধ্যক হচ্ছে কত পাইলাম? মধ্যক হচ্ছে 78 পেয়ে গেলাম। ঠিক আছে, ইজি, এই যে ইজি। এরপরে বলছে সেম, এরপরে বলছে আপনাকে মধ্যক নির্ণয় করতে। যে বলছে কি যে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে ক। তাহলে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হলে ফার্স্টে সাজাইতে হবে 3 4 5, তারপরে 7 8 9। তাহলে 1 2 3 6টা আছে। তাহলে হবে কি জানেন? 5 যোগ 7 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 12। 12 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে কত? 6। মানে সহজ, ইজি। কিভাবে? এই যে এখানে হচ্ছে কত? 6 ডিভাইডেড বাই 2তম পদ, তার মানে 3 যোগ 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ, তার মানে কত? 3তম পদ যোগ 4তম পদ ডিভাইডেড বাই 2 শেষ। এই যে 5 যোগ 7 ডিভাইডেড বাই 2, সিম্পল। এরপরে বলছে প্রদত্ত সারণী থেকে হচ্ছে গড় নির্ণয় করতে। তাহলে গড় নির্ণয় করার ক্ষেত্রে আমাকে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। তাহলে 1 2 3 4 5 6টা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমি 6টা ঘর করলাম। 1 2 3 4 5 6। তাহলে 6টা ঘর করি, জাস্ট ওগুলো না লিখি, শ্রেণীব্যাপ্তি না লিখি, বাকিগুলো আমি উপরে লিখে দিচ্ছি। তাহলে ফার্স্টে হচ্ছে এটা শ্রেণীব্যাপ্তি, এটা হচ্ছে কি? শ্রেণীব্যাপ্তি। তারপরে হচ্ছে কি আছে? তারপরে হচ্ছে মধ্যমান। ধরেন মধ্যমানটা বের করে ফেললাম, মধ্যমানটা বের করে ফেললাম। তারপর হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে, মধ্যমান গণসংখ্যা। তাহলে হচ্ছে এরপরে শেষ মোটামুটি। তাহলে এরপরে হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে এফআই এক্সআই। তাহলে মধ্যমান হচ্ছে এক্সআই আর গণসংখ্যাকে বলা হয় এফআই। তাহলে এফআই এক্সআই। তো দেখেন ইজি ইজি। এখানে আছে কি আছে আমার? 20 থেকে 29, তারপরে 30 40 50 60 70, তাই তো? তারপরে 39 49 59 69 79। মধ্যমান হচ্ছে কি হবে? 20 যোগ, দেখেন মধ্যমান হচ্ছে ক্যালকুলেটরে 2টা বের করবেন তাইলেই হয়ে যাবে। তাহলে 20 যোগ 29 ডিভাইডেড বাই 2। এই যে দেখেন কত? 20 যোগ 29 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? কত হচ্ছে? 24.5। তাহলে 24.5 34.5 44.5 54.5 54.5 64.5 74.5। তাহলে এইটা হচ্ছে এইটা। তাহলে এফআই মানে কি? গণসংখ্যা। তাহলে 13 যোগ 6 যোগ 18 যোগ হচ্ছে 12 যোগ 8, 12 13 6 18 12 8। তাহলে একটা বেশি লিখছি কেন? 70টা মনে ছিল না, তাহলে একটা মনে হয় বেশি লেখা হয়ে গেছে। সো প্যারানাইট চিল কেটে দিলাম, ঠিক আছে, প্যারানাইট চিল। সো দেখো এখন এইটা। তাহলে এফআই এক্সআই মানে কি? এফআই এক্সআই মানে কি? এফআই এক্সআই মানে কি? যদি এটা হয়, যদি এটা 13 হয়, দেখি তো এটা যোগ করে কত হয়। 13 যোগ 6 যোগ 18 যোগ 12 যোগ 8 57। এখানে কি 57 জনেরই সারণী দেওয়া ছিল? আচ্ছা বলে নাই, সমস্যা নাই, যা ছিল তাই। তাহলে এখন আমার কি করবো? এফআই এক্সআই মানে হচ্ছে 13 ইন্টু হচ্ছে কত? 24.5। তাহলে 13 ইন্টু 24.5 কত আসবে? 318.5। এরপরে হচ্ছে কি? 34.5 ইন্টু 6। তাহলে 34.5 ইন্টু 6 কত আসে? 207। তারপরে হচ্ছে 44.5 ইন্টু 18 কত আসে? 801। তারপরে 54.5 ইন্টু 12 কত আসে? 654 654। এরপরে 64.5 ইন্টু 8 কত আসে? 516।
দেখেন 64.5 ইন্টু 8 মানে কত? 516। ঠিক আছে, সো এখন কি করতে হবে? কিছুই না, এখন হচ্ছে এটা যোগ করে ফেলবো। তাহলে যোগ করলে 318.6 যোগ 207 যোগ 801 যোগ 654 যোগ 516, তাহলে 2496.6। আর এটা আসছে কত? এটা আসছে 13 যোগ 6 যোগ 18 যোগ 12 যোগ 8, 57। তাহলে এই নিকলটা হচ্ছে 57। এই পর্যন্ত তো হোপফুলি সবাই ক্লিয়ার, বা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। তাহলে গড় ইকুয়াল টু কি জানো? এখন গড় ইকুয়াল টু কি? গড় ইকুয়াল টু হচ্ছে এক্স এফ আই এক্স আই যোগফল ডিভাইডেড বাই এন। তাহলে কত? 2496.6 ডিভাইডেড বাই 57। তাহলে 2496.6 ডিভাইডেড বাই 57, তাহলে 43.8 হচ্ছে গড় অ্যান্সার। 43.8 হচ্ছে গড়। সো এখানে দেখো আয়তলেখ আঁকতে বলছে, আয়তলেখটা দেখা দিচ্ছি। সো এখানে গড় আসছে, এইটা কেন জানো? 44.87 কেন? কারণ ওরা হচ্ছে 54 ধরছে। কেন 54 ধরছে? দেখো এখানে 10 ধরছে, আর আমরা ধরছি কত? আমরা ধরছি 13। এইখানে জাস্ট মানটা চেঞ্জেস আসছে, বাকিগুলো দেখো সেম। এই যে বাকিগুলো কিন্তু সেম, 654, বাকিগুলো কিন্তু সেম। ঠিক আছে, এরপরে যাই আয়তলেখ। আয়তলেখের ক্ষেত্রে কিছুই না, জাস্ট হচ্ছে আয়তলেখের ক্ষেত্রে হচ্ছে জাস্ট অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি বের করবা, এরপরে হচ্ছে গণসংখ্যা লিখে দিবা। কিভাবে? এই যে দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা মানে হচ্ছে এখান থেকে একটু কম নিবা। এই যে 19.5, 29.5, 29. এই যে এখানে কই জানি, এই যে এখানে হচ্ছে 20 থেকে একটু কম, 19.5 এভাবে নিবা। ঠিক আছে, এই যে এভাবে নিয়ে দেন হচ্ছে আয়তলেখ অঙ্কন করে ফেলবো। এটা তো ইজি, আয়তলেখ নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নেই। এরপরে চলে যাব হচ্ছে আমরা শর্ট কোশ্চেনে। ঠিক আছে, এরপরে চলে যাব হচ্ছে আমরা কিসে? শর্ট কোশ্চেনে। সো শর্ট কোশ্চেনে কি বলছে, মানে এটা হচ্ছে দেখাও 16.50 টাকা দরে একটি ঘরের মেঝে একটি কার্পেট নিয়ে ঢাকতে মোট এত টাকা ব্যয় হলে ঘরটির আসলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করব? তাহলে আমার বলছে কি যে 16.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। ঠিক আছে, তাহলে 1 টাকা খরচ হয় হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই 16 এইটা, তাহলে বলছে কত টাকা? 3900 এত টাকা। তাহলে 3960 ডিভাইডেড বাই 16.50, তাহলে 3960 ডিভাইডেড বাই 16.50 কত হইল? 240। তাহলে 240 হচ্ছে কি? বর্গ মিটার। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 240 বর্গ মিটার। অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে 240 বর্গ মিটার। এরপরে যাই, এরপর বলছে কি 256 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট রাস্তায় 2 মিটার বর্গাকার পাথর বসালে কয়টি পাথর লাগবে? মানে আলটিমেটলি হচ্ছে কি জানেন, এটা হচ্ছে কত? 2 মিটার বর্গাকার পাথর বসালে ক্ষেত্রফল বিশিষ্ট। আচ্ছা, তো এখন দেখেন এটা একবারে দেখা দিতে, তাহলে বর্গাকার পাথরটির ক্ষেত্রফল 2 ইন্টু 2, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সেমই, তাহলে কি 2 ইন্টু 2 4 বর্গ কিলোমিটার, 4 বর্গ মিটার। তাহলে 256 ডিভাইডেড বাই 4 যেটা হবে সেটাই আনসার। এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ইম্পর্টেন্ট কেন এইটা একটু বলি। তো আমার হচ্ছে এখানে ফার্স্টে বলছে এক ব্যক্তি বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় 15,000 টাকা 7 বছরে ব্যাংকে জমা রাখলেন। তাহলে প্রথম বছরান্তে মুনাফা আসল নির্ণয় করতে বলছে। কি আসল নির্ণয় করতে বলছে? মুনাফা আসল। তাহলে এখন আমার কত পার্সেন্ট? 5 টাকা মুনাফায় 7 বছরে, তাহলে শতকরা 5 টাকা। তাহলে শতকরা 5% মানে কি? 15,000 যোগ 15,000 যোগ না, ইন্টু হচ্ছে 5%। 5%, তাহলে 5% মানে কি? তাহলে 15,000 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে 150 ইন্টু হচ্ছে কত? 5। 150 ইন্টু হচ্ছে কত? 5। তাহলে 150 ইন্টু 5 করলে কত হয়? 150 ইন্টু 5 750 টাকা, যোগ করে দাও, তাহলে 750। তাহলে মুনাফা হবে কত? 15,000 যোগ 750, তাহলে যোগ 15,000 যোগ 15,000, 15,750 শেষ। 15,750 অ্যান্সার। দেখো 15,750 অ্যান্সার।
এরপরে বলছে কি সীমান্তে হচ্ছে, দেখো প্রশ্নটা একবার দেখো, যে সীমান্তে 22,000 টাকা বার্ষিক সীমান্ত, মানে আমার কাজিন আর কি, 22,000 টাকা বার্ষিক 7% হার মুনাফায় ব্যাংকে রাখলো, মুনাফার হার 3% বেড়ে যাওয়ায় মুনাফা বৃদ্ধি পায়, তাহলে 5,280 টাকা হচ্ছে হয়। তাহলে সীমান্ত কত বছরে ব্যাংকে টাকা রাখছিল, মানে কত বছর সময় লাগছে তার এই ব্যাংকে টাকা রাখতে, এটাই বোঝানো হয়েছে। তাহলে এখন এখানে আমার পি ইকুয়াল টু কি আছে, আগে আছে দেওয়া আছে, লিখে ফেলবো। এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন। হার হার হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে 7%, তাহলে 7%, আর মুনাফা বৃদ্ধি পায় হচ্ছে কত পার্সেন্ট, মুনাফা। তাহলে এটা হচ্ছে পি পাইলাম, মুনাফা হচ্ছে আই, আমার তো আর লাগবে তাই না, মুনাফা হচ্ছে আই, তাহলে মুনাফা আই ইকুয়াল টু হচ্ছে কত, 5,280। তাহলে হার হচ্ছে কত পার্সেন্ট জানি, হার পাইছে 3%, 3%। ঠিক আছে, কি কি দেওয়া আছে সেটা লিখলাম, তাহলে হচ্ছে 3%। ওকে, তিন ডিভাইডেড বাই 100, 0.03, তাহলে আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আমার চাইছে কি কত বছর, তাহলে এন ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি আর। তাহলে আই হচ্ছে আমার কত, 5,280 ডিভাইডেড বাই পি হচ্ছে আমার 22,000। তাহলে 5,280 ডিভাইডেড বাই 22,000 ইন্টু 0.03, 8 বছর, বেশি না। ঠিক আছে, বেশি না, কয় বছর, বেশি না, 8 বছর। ইয়েস, 8 বছর। প্যাটার্ন কাকে বলে এটা সংজ্ঞা দিয়ে দিবেন, এটা পারবেন। এরপরে বলছে সেলিম সাহেব প্রথম মাসে 500 টাকা, সেলিম সাহেব প্রথম মাসে হচ্ছে 500 টাকা, বলছে কি 500 টাকা সঞ্চয় করেন, পরবর্তী মাসে পূর্ববর্তী মাস থেকে 25 টাকা বেশি সঞ্চয় করলেন। তাহলে দেখেন 25 টাকা করে যোগ হইতে থাকবে, জাস্ট 25 টাকা করে যোগ হইতে থাকবে। এরপরে বলছে সূত্রের সাহায্যে এটার গুণফল নির্ণয় করো, ওই যে এক্স প্লাস এ এক্স প্লাস এই যে এইটা হবে, মাথায় রাখেন। ঠিক আছে, যে এইটা, এই যে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটা দিয়ে কিন্তু ম্যাথ করাই দিছি একটা, সেম বর্গের অন্তররূপ। এই যে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার, এইটাও কিন্তু করায় দেওয়া হয়েছে। এরপরে বলছে কি দুটি ভগ্নাংশ প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করো। তাহলে এখন আমাকে এইটা সলভ করে দিব, এইটা সলভ করে দিতে পারি। ঠিক আছে, এটা সলভ করে দিতে পারি। আমাকে বলছে যে দুটি ভগ্নাংশ প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা কি করতে, ভাগ করতে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করা মানে কি দেখেন, এটা একটু দেখেন, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 5y। হ্যাঁ, ভাগ ভাগ হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 6xy 7y স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 5xy স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কি লিখবো দেখেন, ইকুয়াল টু আপনারা চেঞ্জেসটা দেখেন। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 5y ইন্টু এই যে ভাগ চিহ্নটা গুণ হয়ে গেছে, তাহলে উল্টায় যাবে, তাহলে 5xy স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 6xy 7y স্কোয়ার। এখন দেখেন এখানে কি চেঞ্জেসটা আসছে সেটা একটু খেয়াল করতে হইবে। ঠিক আছে, সেটা একটু কিন্তু খেয়াল করতে হইবে। কেন খেয়াল করতে হইবে, কেন খেয়াল করতে হবে দেখেন, এখানে এখন আমি কি করতে পারি, এখন হচ্ছে আমার এই 5 কাটা, এই ওয়াই কাটা থাকে হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে থাকে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 6xy 7y স্কোয়ার, এটা থাকে। দেখেন এটা বুঝছেন কিনা, এক্স ওয়াই ডিভাইডেড বাই এটা থাকে। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে এটা থাকে। আচ্ছা, এখানে কি আমার কোনো প্রশ্ন ভুল আছে? মোস্ট প্রবাবলি হচ্ছে এই প্রশ্নটা কোথাও একটা ঝামেলা আছে। এই তো একই কথা,
ঝামেলা থাকলে কোথায় ঝামেলা আছে? আচ্ছা, আমরা দেখি কিভাবে সলভ করা যায়। তাহলে এখন এখানে হচ্ছে মিডল টার্ম এক্স স্কোয়ার মাইনাস 6xy মাইনাস 7y স্কোয়ার। তাহলে এখানে আছে 7, তাহলে 7 থেকে এটা চলে গেলে হচ্ছে কি হবে 7 একে 7, তাহলে 7 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7xy প্লাস, আচ্ছা এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, প্লাস xy মাইনাস 7y স্কোয়ার। তাহলে এক্স কমন নিলে x মাইনাস 7y প্লাস y কমন নিলে x মাইনাস 7y থাকে। তাহলে x প্লাস y x মাইনাস 7y, এই যে x প্লাস y, তাহলে এখানে লিখতে পারবো কি xy ইন্টু xy x প্লাস y ইন্টু x মাইনাস 7y x মাইনাস 7y। তাহলে এটা কাটা থাকে কি xy ডিভাইডেড বাই x মাইনাস 7y, অ্যান্সার। ঠিক আছে, x মাইনাস 7y। এরপর হচ্ছে এটা সরল করতে বলছে, এটা সরল সিম্পল, এটা আপনারা পারবেন। x মাইনাস ওয়াই, এটা দেখেন প্রশ্ন নাম্বার হচ্ছে 11। প্রশ্ন নাম্বার হচ্ছে 11 নাম্বারটা দেখেন, প্রশ্ন নাম্বার হচ্ছে 11। 11কে কিভাবে করা যায় বলেন? দেখেন ফার্স্টে হচ্ছে অপনয়ন প্রতিস্থাপনের মতো, যে 5y ইকুয়াল টু হচ্ছে 16, এগুলো হচ্ছে আপনারা আরো ক্লাস করলে হচ্ছে বুঝবেন। x মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নং। তাহলে x ইকুয়াল টু কিন্তু 2, অলরেডি কিন্তু আমি x এর মানটা জানি, তাহলে x ইকুয়াল টু 2, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। তাহলে এই x ইকুয়াল টু 2 এখানে বসাই দিব, তাহলে 3 ইন্টু 2 প্লাস হচ্ছে 5y ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে দেখেন আমার এখানে কত আসছে, 6 প্লাস 5y ইকুয়াল টু 16, তাহলে 5y ইকুয়াল টু 16 মাইনাস 6, তাহলে 5y ইকুয়াল টু হচ্ছে 10। সুতরাং y ইকুয়াল টু হচ্ছে 2, y ইকুয়াল টু 2। তাহলে x আর y এর মান কিন্তু আমি জানি, তাহলে x আর y এর মান যদি আমি জানি, তাহলে x মাইনাস y চাইছে, তাহলে x মাইনাস y ইকুয়াল টু 2 মাইনাস 2 ইকুয়াল টু 0, অ্যান্সার। জাস্ট এটা বের করে দেখাই দিবে। সেম ওয়াইতে এটাও বের করবেন। সেট কাকে বলে এটা পারবেন, তালিকা পদ্ধতি সেটের সংজ্ঞা এটাও পারবেন। প্রথম 8 স্বাভাবিক গড় নির্ণয় করো, জাস্ট হচ্ছে প্রথম 8টা 2 4 6 8 10 12 14 16 72, মানে যোগ করলে 72, ডিভাইড বাই কটা নিয়েছেন 1 2 3 4 5 6 7 8টা দিয়ে ভাগ করে দিলেই যেটা আসবে সেটাই অ্যান্সার। এখন চলেন এমসিকিউ, একদম প্রথমটা এমসিকিউ। প্রথমে কি আছে দেখেন, এমসিকিউ বলছে কি যে 1 থেকে 100 পর্যন্ত মোট কতটি বিজোড় মৌলিক সংখ্যা আছে? টোটাল হচ্ছে 24টি, এটা একটু বই থেকে দেখে নিয়েন, 24টি আছে। প্রথম 8টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম 8টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে কি রূপে আছে? 8 স্কয়ার। এরপরে বলছে যে 2 অঙ্কের যে কোনো একটি সংখ্যা নাও, 2 অঙ্কের যে কোনো একটি সংখ্যা নাও, সংখ্যার অঙ্কদ্বয় স্থান বদল করে নতুন সংখ্যাটির আগের সংখ্যাটি যোগ করে সংখ্যাটি কত দ্বারা নিঃশেষে বিভাজ্য। মানে আগে হচ্ছে আমাকে প্রশ্ন পড়তে হবে ভাই, ঠিক আছে? আগে হচ্ছে আমাকে কি প্রশ্ন পড়তে হবে যে দুটি অঙ্কের যে কোনো একটি সংখ্যা নাও। তো দুটি অঙ্কের মানে 2টা অঙ্ক ধরলাম, হচ্ছে আমি 10 নিলাম, সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে, তাহলে স্থান পরিবর্তন করা মানে 0 আর 1, তাহলে স্থান পরিবর্তন করে বদল করে নতুন সংখ্যাটির সাথে, তাহলে নতুন সংখ্যাটির সাথে যেটা এই যে 1 আগের সংখ্যাটি যোগ করো, তাহলে কত সংখ্যা যোগ করলাম? 10 যোগ করলাম, তাহলে সংখ্যাটি কত দ্বারা? তাহলে 11। দেখো এটার অ্যান্সার কি? 11। আমি এবার যাই নেও, তাহলে কি 11, ঠিক আছে? এবার তুমি যেই সংখ্যাটাই নাও। x টাকার x% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা, x টাকার x% হার সরল মুনাফার 4 বছরের মুনাফা টাকা হলে x এর মান কত? x এর মান হচ্ছে 25, কারণ কি কত আছে? x% হার, তাহলে 4, তাহলে আমি হচ্ছে 4 ইন্টু কত, মানে x এর মান কত হবে? 100 দিয়ে ভাগ দাও 4, যেহেতু 4 বছর আছে, তাহলে কত হবে? 25। শতকরা বার্ষিক কত মুনাফা 4000 টাকায়? 4000 টাকায় 4 বছরের মুনাফা 2400 টাকা হবে। তাহলে বার্ষিক শতকরা হচ্ছে মুনাফায়, কত মুনাফায়? তাহলে হার আর, তাহলে এখন হচ্ছে আমার কত আয় হচ্ছে 2400
পি হচ্ছে 4000 আর এন হচ্ছে 4, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে আই ডিভাইডেড বাই পি এন। তাহলে ক্যালকুলেটর করলে কি হবে? ক্যালকুলেটর কি বলছে? 2400 ডিভাইড বাই 4000, 2400 ডিভাইড বাই 4000 ইন্টু 4, তাহলে কত? 0.15 ইন্টু 100, 15%। অ্যান্সার হচ্ছে 15%। দেখেন অ্যান্সার হচ্ছে 15%, ডিরেক্ট অ্যান্সার হচ্ছে কি 15%। এরপরে মুনাফা হচ্ছে 1200 টাকা হবে। সেম ফরম্যাটে আই ইকুয়াল টু পি এন আর দিয়ে বের করে ফেলবেন। 1 মেট্রিক টন ইকুয়াল টু কত কেজি? 1000 কেজি। এরপরে হচ্ছে 0.1 মেট্রিক টন কত কুইন্টাল? 1 কুইন্টাল। এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, এগুলো হচ্ছে আপনাদের মুখস্থ। 7500 ডেসিগ্রামে কত ডেকাগ্রাম? এটা হচ্ছে 75। এগুলো দেখবেন। আসেন এখন এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 1 হলে, তাহলে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে x মাইনাস 1 হোল স্কোয়ারের মান কত? আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x কে এই পাশে নিয়ে আসলে প্লাস, তাহলে এখন উভয় পক্ষকে হচ্ছে আমি কি দিয়ে ভাগ করব? উভয় পক্ষকে হচ্ছে আমি x দিয়ে ভাগ করব, কারণ এখানে কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে থাকে কি x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4, তাহলে হোল স্কোয়ার করলে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে কত? 16। শেষ, সিম্পল, ইজি। এরপরে সেম ফরম্যাট, এই যে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 3a। উভয় পক্ষকে a দ্বারা ভাগ করলে এটা এটা কাটা, তাহলে a মাইনাস 1 বাই a থাকে ইকুয়াল টু 3, তাহলে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4a ইন্টু 1 বাই a, এটা এটা কাটা, তাহলে 3 স্কোয়ার প্লাস হচ্ছে কত? 4, তাহলে 9 প্লাস 4 ইকুয়াল টু 13। দেখেন 11 কেন? থ্রি স্কোয়ার দিতে পাইলাম। আচ্ছা, এটা কি 2ab এর সূত্র মনে হয়? এখানে মনে হয় 2 হবে, 2ab এর সূত্র, তাহলে হচ্ছে 11 হয়। যদি ভুল না করি সূত্র একটু দেখে নিবা, এটা সূত্র দেখে নিবা, তাইলেই হবে। সেম ফরম্যাটে হচ্ছে এটা দেখাইলাম না। এখানে বলছে কি এক্স মাইনাস আর ভগ্নাংশগুলো কি হবে? ভগ্নাংশগুলো হচ্ছে ওই যে দেওয়াই তো আছে আর কি। সেম সাধারণ হর বিশিষ্টকে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? লসাগু করবা, লসাগু করলে কি হবে? এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সেম ফরম্যাটে হচ্ছে ভগ্নাংশ সরল সমীকরণ বিশিষ্ট হচ্ছে এক্স, ভগ্নাংশদ্বয়কে হচ্ছে সমল কি লিখছে? সমলব বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে নিচের কোনটি হবে? দেখো সমলব, তাহলে এখানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে যা আছে। এরপরে হচ্ছে 16 নাম্বারটা কি আছে? 16 নাম্বারটা হচ্ছে এ কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে, মানে এ কে হচ্ছে আমার কি, এ কে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে এটা বোঝাচ্ছে। তার মানে কি দেখো 2 হচ্ছে কমন, অর্থাৎ 2 হচ্ছে এ ও বি এর মধ্যে দুইটার মধ্যেই আছে, দুইটার মধ্যেই থাকবে। আর ইউনিভার্সাল হচ্ছে কোনটা? 4। তাহলে এখন এটার অ্যান্সার কি বলছে কি দেখো, এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স এর মান হচ্ছে কি, এক্স এর মান হচ্ছে কি 3 অথবা 3 থেকে ছোট হবে। সো এইটা। এরপর হচ্ছে এ ইউনিয়ন বি সেটের উপসেট সংখ্যা কতটি? উপসেট সংখ্যা হচ্ছে 8টি, কারণ কি 2 টু দি পাওয়ার 3 মানে n, তার মানে হচ্ছে 8। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3টা আছে না, 3টা। এরপরে বলছে যে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, তাহলে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম মানে হচ্ছে কি, মানে হচ্ছে কি এখন এখানে বলছে ইউনিয়ন, তাহলে দুটোর ক্ষেত্রে কমন, মানে 1 2 3 1 3 4 হওয়ার কথা, 1 3 4। ঠিক আছে, মানে কি হচ্ছে কি দেখো এ হচ্ছে আমার কি, তাইলে 1 2, এ হচ্ছে কি আমার 1 2, আর বি হচ্ছে আমার কি 2 3। ঠিক আছে, তাহলে 2 3, তাহলে এ মানে হচ্ছে ইউ মাইনাস এ, ইউ হচ্ছে আমার কে ছিল, যেটা ছিল, বা ইউ হচ্ছে আমার কি 4 ছিল, 1 2 3 4 বা ইউনিভার্সাল সেট যেটা আর কি।
তো সেখান থেকে বাদ দিলে কিন্তু আলটিমেটলি এখানে থাকে কি 3 4 থাকে, আর আলটিমেটলি তাহলে ইউনিয়ন হচ্ছে কত 1 3 4। এরপরে বলছে পি কিউ আর এর ক্ষেত্র নিচের কোনটি? তাহলে পি কিউ আর এর ক্ষেত্র হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। এটা যদি তোমার কি হয়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমার কি অতিভুজ। তাহলে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, দেখো কিউ আর স্কয়ার, এই যে কিউ আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পি আর স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার। তার মানে পি আর হচ্ছে বড়, পি আর হচ্ছে সবসময় কি হবে, সবচেয়ে বড় বাহু হবে, ঠিক আছে, সবচেয়ে বড় বাহু হবে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য যখন মানে পড়তে আর কি তখন সেটার ক্ষেত্রে। এরপরে বলছে দেখো ত্রিভুজ ডিইএফ ও ডিই লম্ব হচ্ছে ইএফ হলে ডিই স্কয়ার ইকুয়াল টু কত বের, মানে ডিই স্কয়ার। তাহলে তুমি এখানে বসাও, ধরো হচ্ছে এখানে কি আছে কিউ আর স্কয়ার, তার মানে কিউ আর স্কয়ার মানে কি, এই যে ডিই স্কয়ার, এই যে ডিই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ডিএফ স্কয়ার মাইনাস ইএফ স্কয়ার। তাহলে ডিএফ মানে 6 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, মানে 36 মাইনাস 25 থাকে কত, থাকে হচ্ছে 1 11। শেষ, ডি স্কয়ার ইকুয়াল টু কত 11। এরপরে এ বি এর মান বের করতে বলছে। তাহলে এখন বিসি ইকুয়াল টু 3 আর হচ্ছে এসি ইকুয়াল টু হচ্ছে 5 দেওয়া আছে, বাইর করতে পারবা না? সেম, বিসি ইকুয়াল টু হচ্ছে 5 স্কয়ার মাইনাস এ বি, তাহলে এ বি এ পাশে চলে আসবে, বিসি চলে যাবে, তাহলে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, সিম্পল 25 মাইনাস 9 ইকুয়াল টু 16। এই কি হইলো, ও এটা স্কয়ার, তাহলে এটা হচ্ছে রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে 4 সেন্টিমিটার, দেখো 4 সেন্টিমিটার, সিম্পল। এরপরে বলছে কি দেখো চিত্রে এবি ইকুয়াল টু হচ্ছে 8 সেন্টিমিটার, এবি ইকুয়াল টু হচ্ছে 8 সেন্টিমিটার, ওবি ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে বিসি এর মান কত, সেম ফরম্যাটে, এই যে এবি হচ্ছে 8, তাহলে এটা অর্ধেক হচ্ছে কত 4, তাহলে বিসি এর মান হচ্ছে 4, আবার ওবি এর মান দেওয়া আছে হচ্ছে কত 5, তাহলে ওবি এর মান 5 দেওয়া মানে কি 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাহলে 25 মাইনাস 16 ইকুয়াল টু হচ্ছে 9, তাহলে ওসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9, তার মানে √9 ইকুয়াল টু 3, ইকুয়াল টু হচ্ছে বিসি এর মান হচ্ছে 3। 4 আসলো কেন? বলছে যে এবি ইকুয়াল টু হচ্ছে 8, তার মানে অর্ধেক হচ্ছে 4, বিসি ইকুয়াল টু হচ্ছে 4, ওবি ইকুয়াল টু হচ্ছে 5। আরে ওবির মান তো 4ই, এই যে বিসির মান তো 4ই, এটা তো আমি বেরই করছি, এটা তো ওসির মান বের করছি, এটা হচ্ছে 3, ঠিকই আছে 4, সরি এখানে তো বলাই আছে যে এটা অর্ধেক, মানে এটা তো মানে মুখে মুখে বলা যায়, আমি তো এটা 4 ধরে নিয়েই করছি, তাই 4ই হবে, ঠিক আছে, মাথা কাজ করতেছে না। তাহলে ওসি এর মান কত বের করে ফেলছি 3। এরপরে ওবিসি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, এটা বের করে ফেলবা, হাফ ইন্টু নিচের কোনটি দ্বারা শ্রেণীব্যাপ্তি বুঝায়, এটা হচ্ছে প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার ব্যবধান। একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি, অন্তর্ভুক্ত হচ্ছে শ্রেণীর গণসংখ্যা। এরপরে গড় কত, তার মানে হচ্ছে কি করব 8 যোগ 12 যোগ 16 যোগ 17 যোগ হচ্ছে 20 ডিভাইড বাই হচ্ছে কত 1 2 3 4 5, তাহলে সবগুলো যোগ করে ডিভাইড বাই করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। এরপরে মধ্যক, তাহলে 1 2 3 4 5 6, আমি হচ্ছে এটা থেকে এটা বাদ দিয়ে দিতাম, 14 যোগ 18 ডিভাইড বাই 2 যা আসবে তাই অ্যান্সার। প্রচুরক কত, তাহলে প্রচুরক হচ্ছে 11 11 11 11 আছে হচ্ছে 3 বার, 11 আছে 3 বার, তাহলে প্রচুরক হচ্ছে 11, আর 12 3 বার আছে, 12 3 বার আছে, তাহলে 11 ও 12 হচ্ছে প্রচুরক। এরপরে বলছে নিচে তোমার শ্রেণীর উপাত্তগুলোর শ্রেণীব্যাপ্তি কত, উপাত্তগুলোর শ্রেণীব্যাপ্তি হচ্ছে অনেক বেশি, 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55, তাহলে 12 13 14 15, ডি হবে অ্যান্সার, সো ধন্যবাদ সবাইকে নমুনা প্রশ্নের
সবাই হচ্ছে একটা নমুনা প্রশ্ন দেওয়া ছিল, কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে প্রশ্ন আসে, এটা সলভ করে দেওয়ার কথা ছিল। সো আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী কোনো একটা ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।